আমি সেই বিদ্রোহিনী পুত্রবধূ আমার অসুর শ্বশুর আর দরজাল শাশুড়ির বিরুদ্ধে প্রতিবাদ করা, বিদ্রোহ করা বিদ্রোহিনী পুত্রবধূ। আমি শ্বশুর শাশুড়ি সেবা করতে, সংসারের মঙ্গল কামনায় সন্ধ্যেবেলায় গলায় আঁচল জড়িয়ে তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে মঙ্গল শঙ্খ বাজানোর জন্য পৃথিবীতে আমি জন্মগ্রহণ করিনি। উচ্চশিক্ষায় শিক্ষিত হইনি। চেতনা, বিবেক আমাকে প্রতিবাদ করতে শিখিয়েছে, বিদ্রোহ করতে শিখিয়েছে। ন্যায়ের কণ্ঠে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ, গণতান্ত্রিক অধিকার নিয়ে গণতন্ত্রকে শ্বাসরুদ্ধ করে হত্যার বিরুদ্ধে বিদ্রোহ। বিদ্রোহ অপর্ণা ম্যাডাম, কার বিরুদ্ধে বিদ্রোহ করছেন? আপনার শাশুড়ি এমএলএ দুর্গা হালদারের বিরুদ্ধে, নাকি দেশ সবার ব্রত নিয়ে দুর্গা হালদারের মতো জনগণের মঞ্চে দাঁড়িয়ে জনগণকে ধাপ্পা দেওয়ার জন্য, ঠকানোর জন্য মিথ্যা কথা বলা রিহার্সাল করছে? না তোকে না, মিথ্যা আমাকে আজও আশ্রয় দিতে পারিনি। তাই তো সত্যের আলোয় আলোকিত হয়ে চেতনার মাটিতে প্রতিবাদের বীজ ছড়িয়ে বিদ্রোহের চারাগাছ রোপণ করতে চাই এই সমাজে। সমাজে যারা অসামাজিক কাজ করছে, সমাজটাকে নিয়ে যাচ্ছে, সেই সব অসামাজিক অমানবিক মানুষগুলোর বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠে বিদ্রোহের চারাগাছ। তা একদম সত্যি কথা। তাই মিথ্যা ভরা হালদার বাড়িতে দাঁড়িয়ে সত্যি কথা বলার সাহস পেলেন কোথায় থেকে? কার কাছ থেকে? আমার গুরু আপনার স্বামী ওই বিষ্ণু গুন্ডার কাছ থেকে? না জগন্নাথ, ওই বিষ্ণু গুন্ডার নামটা তুমি আমার সামনে উচ্চারণ করো না। ওই নামটা আজ আমার কাছে অসহ্য যন্ত্রণাদায়ক। ম্যাডাম, আমি যে বসন্তকে চিনতাম, জানতাম, কলেজে একসঙ্গে লেখাপড়া করতাম, যাকে ভালোবেসে সুখ স্বপ্নে বিভোর হয়ে আমি বিয়ে করেছিলাম, ম্যাডাম সেই বসন্তকে সাথে আমি একটু একটু করে চিনে ফেলেছি। তাই সেই বসন্ত আজ আমার কাছে মৃত। তার জায়গায় জন্ম নিয়েছে বিষ্ণু গুন্ডা। তাই ওই বিষ্ণু গুন্ডার নামটা আমার সামনে উচ্চারণ করে আমার যন্ত্রণাটাকে আর বাড়িয়ে দিও না। ও আজ আমার স্বামী না, আসামি। কি বলেন? আমার নাম গগন, আমায় বোঝে কজন। কিন্তু বৌদিমণি, আপনি দেখছি আপনার শ্বশুর শাশুড়ি সম্পর্কে অনেক বুঝে ফেলেছেন। কিন্তু ম্যাডাম, আপনি বেশি বুঝে ফেললে যে হালদার বাড়ির বোঝা হয়ে যাবেন। আর তখন আমি গগন, আমায় বোঝে কজন। আমার কর্তা জনার্দন হালদার, আর এই অঞ্চলের সর্বময় কর্ত্রী এমএলএ দুর্গা হালদার। মানে হালদার বাড়ির এই বোঝাটাকে হালদার বাড়ি থেকে বার করে দিতে বাধ্য হবে, তাই তো? আমি গগন, আমায় বোঝে কজন। কিন্তু বৌদিমণি, আপনি এখন ঠিক বুঝেছেন। বলছি শুধু এই হালদার বাড়ি কেন, এই পৃথিবী ছেড়ে চলে যেতে হলেও সত্যের রাস্তা ত্যাগ করে আমি সুখের স্বপ্ন দেখবো না। দুঃখ আমার জীবন সাথী হলেও এ গায়ের গরিব দুঃখী অসহায় মানুষগুলোর কথা আমি আমার মন থেকে মুছে ফেলতে পারবো না। বৌদিমণি, গগনদা, জগা, তোমরা কি পারো না মিথ্যের মেঘ দু হাতে সরিয়ে সত্যের সূর্যোদয় ঘটিয়ে একটা নতুন সকাল সৃষ্টি করতে? একটা নতুন সকাল। তোমরা কি করে ভুলে গেলে স্বামী বিবেকানন্দের সেই অক্ষয় অমর বাণী? হে ভারত, ভুলিও না। দরিদ্র ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, মূর্খ ভারতবাসী, আমার ভাই, না করো কিন্তু নয়, কোনো কিন্তু নয়। ভয়কে জয় করতে না পারলে ও শিক্ষার অন্ধকারে পড়ে থাকা মানুষগুলোর মনে তুমি শিক্ষার আলো জ্বালাবে কেমন করে? তোমাদের মতো এদেশের অনেক অসহায় মানুষ যে জন্মভূমি ধুলিকণা মাথায় তুলে নিয়ে একসাথে বলে উঠেছিল, ও আমার দেশের মাটি তোমার পায়ে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পায়ে ঠেকাই মাথা। তোমাকে বিশ্বময়ের আঁচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পায়ে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পায়ে ঠেকাই মাথা। মারিত গন্ডার লুটিত ভান্ডার,
আমার নাম জনার্দন হালদার। এর আগে যারা আমার বিরুদ্ধে প্রতিবাদ করেছে তাদের সবাইকে দেখে দিয়েছি স্বর্গের দ্বার। জগা, গগন, কি হলো? আমার কথা শুনে চমকে উঠলি কেন? ভয় পেলি নাকি? আমার নাম জনার্দন হালদার, মারিত গন্ডার, লুটিত ভান্ডার। আর ওরা চমকে উঠবে না, আপনার রক্তচক্ষুর ভয়ে আর ওরা ভুল পথে পা বাড়াবে না। ওদের সাথে নিয়ে আপনার মতো শাসনকারী মহাজনের বিরুদ্ধে আজ থেকে শুরু হলো আমার মহাসংগ্রাম। থামুন, এতক্ষণ আপনার অনেক জ্ঞানের বুলি শুনেছি, এবার দয়া করে আপনার জ্ঞানের ঝুলিতে তালা লাগান, তালা। ধুর শালা, যত সব ঝামেলা। আরে কি করে ভাবলেন আপনার হাতে হাত মিলিয়ে কিছু গরিব মানুষের উপকার করতে গিয়ে আমরা অন্নদাতার প্রভুর সাথে বেঈমানি করব? মারিত গন্ডার, লুটতে ভান্ডার, আমার নাম জনার্দন হালদার। জগা, গগন, তুই তো ভালো করে জানিস বেঈমানের কি শাস্তি দেয় এই জনার্দন হালদার? কর্তা, মৃত্যু। বন্ধ করুন আপনার এই উপহাসের হাসি। মৃত্যুর ভয় ওদের থাকলেও আমার নেই, নতুন করে মরার ভয় আমি আর পাই না। মৃত্যু আমার সেদিনই হয়েছে। যেদিন আপনার বড় ছেলে বসন্ত ওরফে বিষ্ণু গুন্ডাকে বিয়ে করে এ বাড়িতে আমি বউ হয়ে এসেছিলাম। বৌমা, ভুল করেছিলাম, সেদিন আমি মহা ভুল করেছিলাম। তাই তো সেই মহাভুলের প্রায়শ্চিত্ত করতে ওই গরিব খেটে খাওয়া অসহায় মানুষগুলোর পাশে আমি দাঁড়াবো, ওদের নিয়ে থানায় যাবো, প্রশাসনকে আপনার সমস্ত কুকীর্তির কথা জানাবো, তারপর আইনকে সাথে নিয়ে ওই গরিব অসহায় মানুষগুলোর শেষ সম্বল জমি ভিটের যে দলিলগুলো আপনি বেআইনি ভাবে আপনার আলমারিতে তালা বন্ধ করে রেখেছেন সেখান থেকে ছিনিয়ে নিয়ে বিলিয়ে দেবো ওই গরিব অসহায় মানুষগুলোর হাতে। বউকে মানে যাতে হালদার বাড়ি থেকে আর এক পা বাড়াতে না পারে তার জন্য এমএলএ দুর্গা হালদার প্রবেশ করছে কেরোসিন তেলের সাথে। এরা সবাই জানে হালদার বাড়িতে প্রতিবাদ করতে এলে তার প্রতিবাদের মুখটা আমি চিরতরে বন্ধ করে দিই। জগা, তুই শয়তানের হাত দুটো পেছন দিকে শক্ত করে দাও, আর আমি ওই কেরোসিন তেল ওর সারা ম্যাডাম, একটা মাত্র দেশালয়ের কাঠি, তারপর সব শেষ। অত্যাচার, নির্যাতন, একেবারে পুড়ে ছারখার। নির্যাতন অত্যাচার চালালে বধূ নির্যাতন, বধূ হত্যার দায়ে বড় বড় অক্ষরে লেখা হবে এমএলএ দুর্গা হালদারের যাবজ্জীবন কারাবাস অথবা মৃত্যুদণ্ডের ফাঁসি। সে বন্ধ করুন, দয়া করে আমার একটা কথা শুনুন। আপনাদের বংশের সন্তান আজ আমার গর্বে, তাই আমাকে পুড়িয়ে মেরে আমার সন্তানটাকে মেরে ফেলবেন না, আমার গর্বের সন্তানটাকে। শয়তান! শয়তানের গর্ভে জন্ম নেবে আর একটা শয়তান, তাই সেই শয়তান পৃথিবীর আলো দেখার আগে তাকে আমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো। অনুরোধ করছি, এত বড় সর্বনাশ আমার করবেন না, আমাকে মেরে শেষ করে ফেলবেন না, কারণ এটা আমার সঙ্গে শেষ হয়ে যাবে আমার গর্বের সন্তান। তোকে তোর গর্ভের সন্তানটাকে শেষ না করলে তুই যে আমাদের সব শেষ করে দিবি রে হারামজাদি। তাই এটাই সুবর্ণ সুযোগ, তোর তবে বিষ্ণু এ বাড়িতে নেই, তাই এই সুযোগে আমি দিলাম এক ফুলকি আগুন। আপনারা আমার একটা কথা শুনুন, আমি তো আপনাদের সন্তানের স্ত্রী, এ বাড়ির কুললক্ষ্মী, আপনাদের পুত্রবধূ। না, তুই আমাদের পুত্রবধূ নস, তুই আমাদের বিদ্রোহিণী পুত্রবধূ। নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছ কেন, ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছ কেন, ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছ কেন।
রচনা অভিমন্যু, কথা ও সুর প্রচলিত, নৃত্য পরিকল্পনায় উপাসনা, আলো অর্পণ ইলেকট্রিক নিয়ন্ত্রণে অনিল গায়েন, ধ্বনি অর্পিতা সাউন্ড সার্ভিস নিয়ন্ত্রণে নন্দ বেরা, আবহ সঙ্গীত পরিচালনায় মাস্টার সুদীপ, প্রবীর কুমার ও মিস্টার পাপ্পা, সম্পাদনা ও নাট্য নির্দেশনা দেবাশিস মিশ্র, পরিবেশনায় তরুণ তুর্কি প্রযোজক রকিবুল শাহ প্রযোজিত লোকশিক্ষার ধারক ও বাহক মুক্তবীণা অপেরা। শুরু করছি মুক্তবীণা অপেরার বরণীয় শতাব্দীর স্মরণীয় যাত্রাপালা উপহার। চিত্র মঞ্চ দূরদর্শন খ্যাতা অষ্টাদশী গায়িকা নায়িকা উপাসনা, যাত্রা লক্ষ্মী বীণা দাসগুপ্তার আশীর্বাদ ধন্যা কিন্নর কণ্ঠী ফাল্গুনী হাজরা, গায়ক নায়ক সোমনাথ পাল, ক্লাসিক ভিলেন কুমার সংলাপ ও নরম মনের গরম ভিলেন অশোক মাঝি এবং সবার প্রিয় দেবাশিস মিশ্র অভিনীত বরণীয় শতাব্দীর স্মরণীয় যাত্রাপালা উপহার বিদ্রোহিণী পুত্রবধূ। বিদ্রোহিণী পুত্রবধূ, বিদ্রোহিণী পুত্রবধূ। বল শালা, কবে দিবে আমার হকের টাকা? মারবেন না কর্তা, আর আমাকে এমনি ভাবে চোরের মার মারবেন না। আমি মরে যাব কর্তা, আমি মরে যা মরে যা। মারিত গন্ডার লুটতে ভান্ডারে, আমার নাম জনার্দন হালদার। এই তোদের মতো সুরের বাচ্চাদের মারতে না পারলে আমি যে সৌভাগ্যের এই নবীনপুরে কার তো ক্ষমতা যে আমার মুখের উপর কথা বলে? আমি তো আপনার মুখের উপরে কোনোদিন কোনো কথা বলিনি কর্তা। হ্যাঁ বলেছিস, বলেছিস, তুই আমার মুখের উপর বলেছিস আমি নাকি মিথ্যেবাদী, আমি নাকি আমার কর্তার তালে তাল মিলিয়ে বেতালা কীর্তন গাই। ওই কীর্তনকে আজ আমি সংকীর্তন বানিয়ে ছাড়বো। বল শালা, কবে দিবি আমার হকের টাকা? নইলে মেরে আমি তোর হাত পা ভেঙে দেবো, তবেই বুঝবি মারিত গন্ডার লুটতে ভান্ডার, আমার নাম জনার্দন হালদার। আগে আপনি বিশ্বাস করুন কর্তা, মাঠে মড়ক লেগে ফসলের সর্বনাশ হয়ে গেছে। এই সময় হাতে আমার আদৌ টাকা পয়সা কিচ্ছু নেই। দাহা মিথ্যে কথা বলছিস। এই তো আমি কদিন আগে তোকে দেখলাম হরিপদর বাড়িতে জন্মজুর খাটতে, তার রোজ পাসনি বুঝি? কি বলে দিনের শেষে 20টা টাকা আর 1 কিলো চাল দেয়, সেটা দিয়েই তো কোনো রকম আমরা সংসারটা চালাই। ওটা চেয়ে দিলে আমরা বাপ নেই কি খাবো কর্তা? উনুনে ছাই খাবি হারামজাদা। গগন, তুই ওকে বলে দে সুদ সমেত টাকাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, কারণ আজ আমি আমার সব টাকা আদায় করে ছাড়বই ছাড়বো। কর্তা ও তো আর দাঁড়াতে পারছে না, একেবারে বসে পড়েছে সুদের বাড়ি। তাও নিয়েছিল 10,000, এই কমাসে সুদে আসলে বেড়ে দাঁড়িয়েছে মাত্র 50,000। বল শালা, কবে দিবি আমার 50,000 টাকা? এটা গুরুতর অন্যায়। তবু বলছি এই অসময়ে এতগুলো টাকা আমি কোথায় পাবো কর্তা বাবু? চিতা থেকে তুলে আনবি হারামজাদা। মা, মায়ের নাম যখন করলি তখন মায়ের বাপের বাড়ির ওই জমিটা আমার নামে লিখে দে, আমি তোকে
বরং বেশ কিছু টাকা দিয়ে দিচ্ছি। না কর্তা বাবু, না, আমার মেয়ের বিয়ের জন্য শেষ সম্বল ওই জমিটা, ওটা কেড়ে নিলে আমি আমার মেয়ের বিয়ে দেবো কেমন করে কর্তা বাবু? বিয়ে? আরে বিয়ে দিয়ে কি লাভ? বিয়ে দিলে তো পুড়িয়ে মারবে, কারণ বধূ হত্যা, বধূ নির্যাতন এখন বাংলার ঘরে ঘরে কুটির শিল্প হয়ে দাঁড়িয়েছে। কর্তা, আমি বলছিলাম কি, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি হারাজনের মেয়েকে বিয়ে করতে রাজি। আরে পাত্র তো একেবারে হাত পা ধুয়ে বসে আছে, দেনে শালা দে, মেয়েটার আই বুড়ি নাম ঘুচিয়ে। আরে এমন পাত্র হাজারে একটা মেলে না, কি বলো গগনচাঁদ পাত্র? কিন্তু গগনদা, তুমি শুধু শুধু একটা গরিব চাষির মেয়েকে বিয়ে করতে যাবে কেন? ওকে বিয়ে করলে কি পাবে তুমি? তার চেয়ে তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে বিয়ে করতে রাজি। আমি রাজি, রাজি, রাজি। কিন্তু অজন্তা, কিসের কিন্তু বাবা? একটু আগে তুমিই তো বললে পাত্র হিসেবে গগনদা খুব ভালো। ওটাই হারাধনের মেয়ের জন্য, তোর জন্য নয়। মহাজনের মেয়ে বলে আমার যেমন কোনো লাজ নেই, তেমনি গরিব চাষির মেয়ে বলেও ময়না কিন্তু মাটিতে হামাগুড়ি দিয়ে চলে না বাবা। মন্ত গন্ডার লুটতে ভান্ডার, আমার নাম জনার্দন হালদার। আমার নাম শুনে বাঘে গড়তে এক ঘাটি জল খায়, আর তুই আমার মেয়ে হয়ে আমার মুখের উপর কথা বলছিস? এটা ইংরেজির 2021 সাল বাবা, যেখানে মানুষ চাঁদে গিয়ে জমি কিনছে, সেখানে তুমি তোমার মহাজনের প্রথাকে কাজে লাগিয়ে অসহায় গরিব নিরন্ন মানুষের উপর শাসনের নামে শোষণ করছো। তবে কি রবি ঠাকুরের ভাষায় বলবে, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিবাইছে তব আলো, তুমি কি তাদের করিয়াছো ক্ষমা? তুমি কি বেসেছো ভালো? মা, ভুলে যাস না অজন্তা, তোর বাবা শুধু নবীনপুরের জমিদার নয়, সে আমার মতো একজন মহিলা, এমএলএ মহিলার স্বামী। কথাটা কিন্তু দামি রাবড়ি দেবী। গিন্নিমা, এই অঞ্চলের সর্বময় কর্ত্রী এমএলএ দুর্গা হালদার। তা হারাধনের বক্তব্য কি? কবে দেবে অতগুলো টাকা? আর দু চার খাট চাবুক খেলে অমনিতেই বলবে। কি রে, কবে দিবি টাকা? আমি মানে আমি বলতেও পারছি না, আর আমি চলতেও পারছি না। অসহ্য, অসহ্য, অসহ্য। তোমাদের এই অমানসিক পরিবেশে থাকতে আমার দু চোখ ফেটে গঙ্গা বেরিয়ে আসতে চাইছে। দেখ অজন্তা, তুই আমাদের আদরের ছোট মেয়ে, তাই ছোট ছোট হয়ে থাকবি, বড়দের ব্যাপারে মাথা কামাস না। যা ভেতরে যা, যা বলছি। যাচ্ছে যাচ্ছে, তবে যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, তোমরা যা আরম্ভ করেছো তাতে খুব বেশি দিন এই তুলসী তলাকে আর আলোকিত করে রাখতে পারবে না, কারণ প্রদীপ নেভার আগেই ধপ ধপ করে জ্বলে ওঠে। মারিত গন্ডার লুটিত ভান্ডার, আমার নাম জনার্দন হালদার। দিন দিন দেখছি মেয়েটা উচ্ছনে যাচ্ছে, কলেজে গিয়ে কি যে শেখে কে জানে। এবার একটা ভালো পাত্র দেখে তার উপর তুলতে পারলে তবেই রক্ষে। কিন্তু হারাধনের রক্ষে নেই, 7 দিনের মধ্যে টাকা আমার চাই। ঠিক আছে। 7 দিন সময় দাও। ঠিক আছে, দুর্গার কথা মতো তোকে আমি 7 দিন সময় দিলাম, কিন্তু মনে রাখিস এই 7 দিনের মধ্যে হয় টাকা দিবি, নচেত জমিটা আমার নামে লিখে দিবি। যেখানে শেষ কথা বলে সততা, যেখানে সততার গলা টিপে ধরে, অন্যায় যেখানে ন্যায়কে খুন করে, সেখানে আমাদের মতো অর্ধবৃত গরিব মানুষদের তো আর কিছুই বলার থাকে না গো বাবু। আমাদের মতো গরিব মানুষদের তো কিছুই বলার থাকে না। মারিত গন্ডার লুটিত ভান্ডার, আমার নাম জনার্দন হালদার। আমার চোখে যেটা একবার পড়ে সেটা হজম না করে আমি ঢেকুর তুলি না। ও হ্যাঁ, আর একটা কথা বলো। কলকাতা থেকে ডাক্তারি পাস করে ছোট খোকাজ বাড়ি ফিরছে। ও, ছোট খোকা বাড়ি আসছে? হ্যাঁ, আমাকে ফোন করেছিল। তা খবরটা বড় খোকা জানে তো? তা জানি না, সে তো সেই সকালবেলায় ওঠে কালী পুজোর চাঁদা তুলতে গেছে। শুনছি নাকি এবছর
খুব ধুমধাম করে ওরা পুজো করবে। তা চাঁদা তুলে ফিরবে কখন? সময়কে দেখে বিষ্ণু চলে না, বরং বিষ্ণুকে দেখে সময় আর ঘড়ির কাঁটা দুই চলে। আমি বিষ্ণু, বিষ্ণুকুন্ডা হিংসতার ঔরসে পাপের আতুর ঘরে আমার জন্ম। তাই তো মা নারী কাটার পর মুখে মধুর বদলে তুলে দিয়েছে বিদেশি স্বাদ। অন্ধকার আমার ভালো লাগে, রক্ত দেখলে হই আমি খুশি। বাবা শয়তান মহাজন, মা হারামজাদি নেত্রী, আর আমি হলাম এই দুজনার ককটেল মাল। নম্বর অংশুরের বাচ্চা গুন্ডা বিষ্ণু, বিষ্ণু গুন্ডা। বলো মা, আমাকে খুঁজছিলে কেন? আরে শোন না, শোন, তোর ভাই আসছে, ভাই। হ্যাঁ, সে কি মা, আমার ভাই আসছে না? কলকাতা থেকে ডাক্তারি পাশ করে তোর ভাই দিগন্ত আজ বাড়ি আসছে। সে তো ভালো কথা, এলে ওকে বাবার ব্যবসাতে বসিয়ে দেবো। একা আসছে না সঙ্গে করে জোড়া বেঁধে আসছে? হ্যাঁ, তুই বড্ড বাজে বকছিস। দিগন্ত তোর মতো বাউন্ডারি নয় যে সাত তাড়াতাড়ি বিয়ে করবে। কিন্তু আমার বিয়ে তো তোমাদের লাভের অঙ্কটা বেড়ে উঠছিল বাবা। লাভের অঙ্ক মানে? মানে আবার কি, অপর্ণাকে বিয়ে করেছিলাম আমি, তাই অপর্ণার বাপের বাড়ি থেকে 5 লক্ষ টাকা ক্যাশ, খাট, আলমারি, ফ্রিজ থেকে রান্নার গ্যাস, সোনা থেকে পিতল সবই তো নিলে তোমরা। তারপর একদিন আগুনে পুড়ে অপর্ণাকে তোমরা মেরে দিলে। আগুন লাগা অবস্থায় বউটা নদীতে ঝাঁপ দিয়েছিল। তার লাশটাও খুঁজে পাওয়া যায়নি। এলো বা হতো কি, বাম মহাজন আর মা এমএলএ, আর এই স্বামীটা হলো গুন্ডা। এই পরিবারে কোন গৃহবধূ যদি আগুনে পুড়ে মরে বা মারা যায় কোনো কেস হয় না, তাই আদালতও চায় না, আর ওই বউটার ফ্যামিলি কোনো সুবিচার পায় না। যদি পেত তাহলে বছর কয়েক আগে ধনঞ্জয়ের ফাঁসি না হতো তাদের। রাজনীতি করে ওই ধর্মতলার বুকে ধনঞ্জয়ের ফাঁসি চেয়ে হিংসার দিনক্ষণ ঠিক করেছিল। তার মানে তুই? আমি চাক্কা উঠে আমার 7 গুণ মা, তাই আমার মুখের ভাষার নেই কোন অনুতাপ। মাইতো গন্ডার, লুটতে ভান্ডার। আমার নাম জনার্দন হালদার। আমি শুনতে পাচ্ছি অস্থি চর্মসার ঘোর কলির হাহাকার। আমাকে কিছু জিজ্ঞাসা করছেন স্যার? অযোধ্যা, তুই আজ কলেজে যাসনি কেন? না, আজ আপনার সঙ্গে তো একটা জরুরি দরকারি কথা আছে। হ্যাঁ বল, কি বলবি তাড়াতাড়ি বল। জোরে চিৎকার করে বলা যাবে না স্যার, আসুন আমি আপনার কানে কানে বলছি। হ্যাঁ তাই বল। আরে যাবো তো নিশ্চয়ই, কিন্তু তার আগে বিষ্ণুকে সেই বিশেষ কথা বলে দাও। কি বিশেষ কথা মা? ওই হারাধন চাষির শেষ সম্বল জমিটা আমাদের কেড়ে নিতেই হবে। জমিয়া মাটি জমে মরলে পাওনা মাত্র 3.5 হাত। না না, এটা অন্যায়, এটা অপরাধ। সেই জন্য তো বলছি স্যার, কিছু একটা সুব্যবস্থা আপনাকে করতেই হবে। হোয়াট ক্যান আই ডু? পাথরের বুকে ফুল ফোটাতে পারবেন না স্যার? পারবেন না? পারবেন না আপনি জলাশয়ে আগুন জ্বালাতে? পারবো, কিন্তু নবীনপুরের একজনকে আমার বিশেষ প্রয়োজন। যে মেঘে মোল্লার রাগে গিয়ে উঠে পপ গান, বুকে যার প্রতিহিংসার আগুন, মুখে যার মধু, সেটা বিদ্রোহিণী পুত্র বধূ। Ladies and gentlemen, attention please. হোটেল ইলোরাতে আজকে শুভ সন্ধ্যায় আপনাদের মনোরঞ্জনের জন্য নৃত্য গীত পরিবেশন করতে আসছে কলকাতার রসগোল্লা ডানাকাটা পরি রূপের রানী মিস ঝিলিক। এমন মধুর সন্ধ্যা একাকী থাকা যায়, বুঝি না তুমি সাথী আলোকে আধারে প্রেমেরই খেলাটা মন জাগে আধার আমার মন জাগে। এমন মধুর সন্ধ্যা
নাচ গান করলে আর মায়ের আঁচলের শেষ ছায়ায় ছোট্ট শিশুর মতো শুয়ে আদর খেলে চলবে? তোকে তো তৈরি হতে হবে মা মাটি মানুষের কান্না মুছে দিতে, গন্ধর সমাজের ঘুমন্ত মানুষগুলোকে জাগিয়ে তুলতে। তোকে তো মা সঙ্গিনী প্রীতিলতা ওদের দ্বার সাজতে হবে। স্যার আপনি আরে মনে আছে তাহলে? নিজের অস্তিত্বটাকে কেমন করে ভুলবো স্যার? যেমন করে সারা পৃথিবীর মানুষগুলো তাদের অস্তিত্বটাকে ভুলে যাচ্ছে। একি স্যার, আপনি মদ খাচ্ছেন? খাচ্ছি 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 অসভ্যতাকে চাট করে, বেঈমানের বরফ ঢেলে, অহংকারের গ্লাসে, নীতিহীনতার চুমুক দিয়ে। কিন্তু আমি অমানবিকতার মাতাল তো আমি হচ্ছি না। কিন্তু স্যার আপনি এতখানি বদলে গেলেন কি করে? আপনি না আমাদের শিক্ষক, আমাদের শিক্ষাগুরু, শিক্ষার আলো জ্বেলে দিয়েছেন আমাদের অন্ধকার মনের মণিকোঠায়। সত্যের পূজারী হয়ে আমাদের কানে শুনিয়েছেন জাতীয়তাবোধ, দেশাত্মবোধের মন্ত্র। শুধু দিন যাপনের প্রাণ ধারণের গ্লানি সহে না জীবনের খণ্ড খণ্ড করি, দণ্ডে দণ্ডে ক্ষয় সমাগস্থাপ ছিন্ন করে উঠতে, লোহে যাও পঙ্ক কুণ্ড হতে, মহান মৃত্যুর মুখোমুখি করে দাও মরে বজ্রের আলোতে। নিরঙ্কুর বনে এখনো ঝরেছে বৃষ্টি ধারা বিশ্রামবিহীন, মেঘের অন্তর পথে অন্ধকার থেকে অন্ধকারে চলে গেল দিন। ছেলে কেমন আছেন স্যার? মাথার উপর যাদের কালো মেঘ বাসা বেঁধে থাকে তাদের আবার ভালো মন্দ কি রে? তবে আমি মোটামুটি ভালো আছি। আরে তোকে তো অনেকদিন দেখিনি, তাই ভালো লাগছিল না। আজ তোকে দেখে না আমার খুব ভালো লাগলো। হ্যাঁ এবার বল তুই কেমন আছিস? এই তো দেখতেই পাচ্ছেন, একজন হোটেল ডান্সারে যেমন থাকার কথা তেমনই আছি। আচ্ছা তোর মা কেমন আছে রে? তোর মা মা যেমন থাকার কথা ছিল মাননীয় সিরাজ চৌধুরী মহাশয়, ঠিক তেমনি আছি। ভালোও নেই আর খারাপও নেই। অন্নপূর্ণা তা সিরাজ সাহেব, শুনেছিলাম কলেজে চাকরি ছেড়ে দিয়ে আপনি অন্য কোথাও চলে গেছেন, আজ হঠাৎ এখানে? দরকার আছে। দরকার? বলুন বলুন কি দরকার? আবার একটা মেয়ের মৃত্যু, আবার একটা জেনারেশনের আত্মনাদ, সম্পর্কের আকাশ থেকে আবার একটা তারা খসানো। অন্নপূর্ণা আপনার এখানে কি দরকার আমার তা জানার দরকার নেই, কিন্তু আমার শেষ কথাটা শুনুন। আপনাকে আর আমাদের দরকার নেই, দয়া করে আপনি এখান থেকে চলে যান। তুমি স্যারকে এরকম ভাবে বলছো কেন মা? যা ঘটেছে তাতে স্যারের দোষটা কোথায়? অন্তত পক্ষে আমাদের ভালোর জন্য। আমাদের ভালো আর কাউকে ভাবতে হবে না ঝিলিক, আমরা এই অন্ধকারকে আঁকড়ে ধরে বেশ ভালোই আছি। তুমি আমাকে ভুল বুঝছো অন্নপূর্ণা। মানুষের ধর্ম ভাইরাসকে সব সময় ভুল বোঝায়। What? আমি ভাইরাস? তুমি তুমি আমার জীবনের সবচাইতে বড় সন্ত্রাস। স্যার স্যার দয়া করুন স্যার, আপনি মায়ের কথাই ভুল বুঝবেন না। আসলে দিদির মৃত্যুর পর মায়ের মাথার ঠিক নেই। কিন্তু স্যার একটা কথা বলুন তো, আপনি এখানে এসেছেন কেন? তোমাকে তোমাকে নবীনপুরে নিয়ে যেতে। আপনি আমার শিক্ষক, আমি আপনার ছাত্রী। আপনি প্রচন্ড শীতে গায়ে চাদর দিয়েছেন কিন্তু কখনো আগুন পোহাতে যাননি স্যার। আজ সেই শিক্ষক হয়ে আপনি জীবনের অঙ্কে কি করে এত বড় ভুল করলেন স্যার? ফুলের শ্মশানে ফুলের উদ্যান দেখবো বলে স্যার। অঙ্কে আমি ভুল করিনি ছেলে, বরং সেদিনের সেই ভুল অঙ্কটাকে মেলানোর জন্য আজ আমি এখানে এসেছি। এখানে আপনার আগমন আমরা প্রত্যাশা করি না। অন্নপূর্ণা অন্নপূর্ণা তুমি চাও না আমি এখানে আছি? চাই না চাই না চাই না। মা 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 গো, এ তুমি কি বলছো মা? এক সময় তো তুমি চাইতে যাতে এই সিরাজ স্যার বারবার এই বাড়িতে আসে, তুমি বলতে। ওই গো অন্নপূর্ণা, আরে দিলি কোথায় গেলি রে? আরে রেনে ধর এই ইলিশ মাছটা ধর। এ কি, আপনি আবার ইলিশ মাছ আনতে গেলেন কেন? এটা তো ভীষণ কাঁটা।
আরে কিন্তু তোর মা খেতে ভালোবাসে যে সস্তায় পেলাম তাই নিয়ে এলাম। তা আমার জন্য না তোমার আদরিনী ছাত্রীর জন্য? আরে না না, ওর জন্য তো এনেছি ক্যাডবেরি। ক্যাডবেরি। তাহলে নিতে করছিস কেন দেরি? বহুত তাড়াতাড়ি। হ্যাঁ রে, নবারুণ আসেনি, নবারুণ। হ্যাঁ হ্যাঁ। সে তো এক্ষুনি এসে পড়বে আর এসেই বলবে ইতালি, জার্মান, জাব, ইংল্যান্ড, আমেরিকা, চীন, যেখানে যুদ্ধ সেখানে আমি কমরেড লেনিন। আর আমি চট্টগ্রামের মাস্টারদার কঙ্কাল হয়ে, মেদিনীপুরের অগ্নি শিশুর পেটাত্তা হয়ে আমি শুধু প্রতিশোধ চাই, প্রতিশোধ। প্রতিশোধ? Yes, প্রতিশোধ। আর সেই প্রতিশোধের প্রতিচ্ছবি এঁকে রাখার জন্য আমি চাই জনার্দন হালদারের ছোট ছেলে দিগন্তকে ঝিলিক বিয়ে করুক। আমি চাই না আমার একমাত্র অবলম্বন ঝিলিককে ওই হাড়ি কাঠে বলি হতে দেব না। অন্নপূর্ণা, চাই না, চাই না প্রতিশোধ, চাই না প্রতিকার। আমি চাই শুধু শান্তি, শান্তি। অন্নপূর্ণা। মা, মা গো। ওরে ঝিলি, মায়ের কপালে শ্যামার জ্ঞান চক্ষু বসিয়ে দিতে চাস না রে ঝিলি? অন্নপূর্ণা, দয়া করে আর আপনি আমাকে ইমারতের লোক দেখাবেন না সিরাজ সাহেব। বৌদি, আমাকে আমার ভাঙা কুঁড়ে ঘরে নিরাপদে থাকতে দাও নবারুণ, বৌদি, থাকতে দাও। আয় আয় ঝিলিক, চলে আয়। ছেলে তুই অন্তত আমার কথাটা ভালোভাবে বোঝার চেষ্টা কর। বুঝতে গিয়ে যে আমি বোঝা হতে চাই না স্যার। কিন্তু তুই যে বিদ্রোহিনী, তোর চোখে দেখেছি সেই প্রতিবাদের অগ্নিশিখা। আমি অতীতকে ছেড়ে ফেলতে চাই স্যার, আমি পুরনো শাড়িকে ছেড়ে ফেলতে চাই। তাতে যদি কেউ আমাকে নতুন সজ্জা উপহারে নাও দেয়, তাকে আমি সংহার করে খাদ্য হব, কিন্তু প্রহার নাজেহাল হব না স্যার। বাট মাই চাই, ছাই দিয়ে কখনো আগুনকে চাপা দেওয়া যায় না। আগুনকে চারিদিকে ছড়িয়ে পড়ে। স্যার, আমাকে আর ভেঙে ফেলার চেষ্টা করবেন না, আমাকে দুর্বল করে দেবেন না। না 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 না, তা আমি করছি না, তা আমি করছি না। আমি শুধু তোকে একবার ভেবে দেখতে বলছি। আমি জনার্দন হালদারের হোল ফ্যামিলির সর্বনাশ চাই, আর তুই একমাত্র আমাকে সাহায্য করতে পারবি। না না না, পারবো না, কে- পারবো না। কেন পারবি না? স্যার, আপনি যখন এতবার করে বলছেন আমাকে একটি বার ভাববার সময় দিন স্যার, একটি বার। ছেলে পারবে পারবে পারবে, ঝিলিক কাজ করতে পারবে, কিন্তু কিন্তু আমি ঝিলিককে ও কাজ করতে দেব না। কারণ কারণ অপূর্ণার মতো আমি ঝিলিককে আর হারিয়ে যেতে দেব না। নবারুণ, সূর্য কুয়াশায় ঢেকে থাকলেও কখন আলো ছড়াবে তা কি তুমি বলতে পারো? তা যেমন তুমি বলতে পারো না, তেমনি বলতে পারো না ঝিলিক এই হোটেলে কতদিন ডিউটি করছে। প্রায় 2 বছর। প্রায় 2 বছর। হ্যাঁ, ঝিলিকের মা অপূর্ণা বৌদি ভীষণ অসুস্থ। আই মিন ক্যান্সার। হোয়াট ডু ইউ মিন? আর ভ্যালু রেখে ব্লাড চেঞ্জ করতে হবে। বড় এটা সামলাবে বলতে পারেন স্যার। তাই আমি একজন হোটেল ম্যানেজার হয়েছি বলে ওর নাইট ক্লাবে চাকরিটা করে দিয়েছি। নট অনলি দ্যাট, ঝিলিকের ইনকামের উপর গোটা সংসারটা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে। আচ্ছা নবারুণ, 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 তুমি বলতে পারো ছেলে এই হোটেল থেকে কত টাকা পায় মান্থলি? 50,000 টাকা। 50,000 টাকা আমি দেবো, ওই টাকা আমি দেবো। আমি অন্নপূর্ণার চিকিৎসার সমস্ত দায়িত্ব নেব। তুমি শুধু ছেলেকে নবীনপুরে যেতে রাজি করাও। নবীনপুরে যেতে আমি রাজি স্যার। আমার মায়ের অতৃপ্ত আত্মার শান্তি কামনায়, চোখের জল মুছিয়ে দিতে আমার দিদির আত্মার শান্তি কামনায়, আমার বুকের ভেতরে যে পুঞ্জীভূত ব্যথার আগুনটাকে নতুন করে জাগিয়ে তুলতে নবীনপুরে যেতে যে আমাকে হবেই। গড ব্লেস ইউ মাই চাইল্ড। আমি তোমার মুখ থেকে এই কথাটাই শুনতে চেয়েছিলাম। আর একটা কথা,
স্বজন হারানোর ব্যথা বুকে নিয়ে নয়, দক্ষিণী মায়ের চোখের জল মুছে দেওয়ার জন্য নয়। তোমাকে নবীনপুরে যেতে হবে, নবীনপুরের অসহায় অর্থমৃত মানুষগুলো চোখের জল মিশিয়ে দিতে। তাই নবীনপুরে যাওয়ার আগে তোমাদের এই স্যারের হাতে হাত রেখে নবীনপুরের অসহায় মানুষের চোখের জল মুছে দেওয়ার শপথ নিয়ে আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো। বসতি আবার ডুবে গড়ে আকাশ আলোয় ডুবে ভরে জীর্ণমতবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে, একদিন ঝড় যাবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার পৃথিবী আবার হবে। Attention please, 13017 Howrah Azimganj first passenger will arrive on platform number 3. মনোযোগ দিয়ে শুনবেন, 1301 হাওড়া আজিমগঞ্জ ফার্স্ট पैसेंजर 3 नंबर प्लेटफॉर्म में আসছে। कृपया ध्यान से सुनिए, 1301 हावड़ा अजीमगंज फर्स्ट पैसेंजर 3 नंबर प्लेटफॉर्म पर आ रही है। বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে, বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে, সুন্দর 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 গান কার না প্রাণে জাগে, বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে, বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে, সুন্দর 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 গান কার না প্রাণে জাগে। উঁচু নিচু পাহাড়ের চূড়োটা আজও আছে সেই ভাবে দাঁড়িয়ে, মার মতো হয়ে সারা দেশটা আমাদের ডাকে হাত বাড়িয়ে। ও উঁচু নিচু পাহাড়ের চূড়োটা আজও আছে সেই ভাবে দাঁড়িয়ে, মার মতো হয়ে সারা দেশটা আমাকে ডাকে হাত বাড়িয়ে। বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে, আজও ফুলে ফুলে সুর তুলে তুলে কত পাখি দোলে কত অনুরাগে, বিদেশ থেকে ফিরলে দেশে। নবীনপুর, এই সেই নবীনপুর। দূর থেকে দেখলে মনে হয় গ্রামটা কত সুন্দর করে সাজানো গোছানো, অথচ ভেতরে ভেতরে যে এত করাপশন লুকিয়ে আছে তা ভাবাই যায় না। কিন্তু
আমিও পুলিশ অফিসার সংগ্রাম সেন। যেমন করেই হোক এই নবীনপুরের বুক থেকে সমস্ত করাপশন আমি একদিন শেষ করে দেব। বাবু কুলি, আমি আপনার এই ব্যাগটা মাথায় করে নিয়ে আপনি যেখানে যেতে বলবেন আমি সেখানেই পৌঁছে দেব। বিনিময়ে আপনি শুধু আমাকে কিছু দেবেন বাবু। দেখুন, আপনি আমার বাবার বয়সে, এই বয়সে আপনি ছোট কাজ করছেন কেন? না করলে খাবো কি গো বাবু? দিন মজুরির কাজ করতাম, সেদিন জনার্দন বাবুর পোষা গুন্ডা গিয়ে ভয় দেখিয়ে এসেছে আমার মায়ের দেয়া জমিটা তাকে নাকি লিখে দিতে হবে, না দিলে জনার্দন বাবু আমাদের সবাইকে মেরে ফেলবে গো বাবু। কিন্তু এটা তো অন্যায়, এটা তো অবিচার। এখানে বিচার কোথায় গো বাবু? সবই তো অনাচার। নইলে নইলে যেখানে মরক লেগে ফসল নষ্ট হয়ে গেছে, যেখানে মায়ের দেওয়া শেষ সম্বল জমিটাও যাতে না থাকে, তার জন্যই জনার্দন বাবু উঠে পড়ে লেগেছে কেন? আচ্ছা আচ্ছা, আপনারা কি পারেন না সবাই মিলে একসঙ্গে জোট বেঁধে ওই জনার্দন হালদারের বিরুদ্ধে প্রতিবাদ করতে? প্রতিবাদ প্রতিবাদ তো অপবাদ হয়ে মাথা মাথা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছে গো বাবু। এই গ্রামে থানা আছে, কিন্তু ওসি থেকেও নেই। শুনছি এই থানায় নাকি নতুন ওসি আসছে। জানি না সেই দারোগা আবার ওই বড় বাবুদের মোরগা হয়ে যাবে কিনা। মুরগা মুরগা হয়ে যাবে মানে? মানে এই জনার্দন বাবুর কাছ থেকে ঘুষ খাবে, আর না হয় বিশ্বগুন্ডার মার খেয়ে ধানের তুষ হয়ে ফুৎকারে উড়ে যাবে। বিষ্ণুগুন্ডা নামটা যেন আমার খুব চেনা মনে। দেখুন, আপনার সঙ্গে পরিচয় হয়ে, আলাপ হয়ে, কথা বলে আমার না খুব ভালো লাগলো। এবার একটা কথা আপনি বলুন তো, তাহলে নবীনপুরের সমস্ত মানুষ কি ওই জনার্দন হালদারের হাতের মুঠোয়? ঠিক তাই, শুধু ওই সিরাজ ভাই ছাড়া। সিরাজ ভাই? তিনি আবার কে? বীর সিংহের ঈশ্বরচন্দ্র, তিনি বালেশ্বরের বাঘা যতীন, তিনি মেদিনীপুরের মতঙ্গিনী হাজরা। এক সময় তিনি কলেজে পড়াতে যেতেন গো বাবু। তারপর কি জানি কি ডিস্টার্ব হলো, আর তিনি কলেজে পড়াতে যান না, শুধু সব সময় ঘরের মধ্যে বসে ড্রিঙ্ক করেন। আমাকে একবার ওখানে যেতে। আরে না 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 না, কি করছেন? এত ভারী ব্যাগটা আপনি বয়স্ক মানুষ হয়ে নিচ্ছেন কেন? দিন আমার ব্যাগটা, আপনি আমার হাতে দিন। বরং এই নবীনপুর গোটা গ্রামটা আপনি আমাকে ঘুরিয়ে দেখবেন। চলুন দেখাবেন বলছি। চলুন বলছি। আসুন ছোট বাবু, ওই যে দূরে দেখছেন না, ওই গাড়িটা দাঁড়িয়ে আছে। আসুন। কিন্তু গগনদা, নবীনপুরের একই দুর্দশা, এ তো দেখছি উন্নতির চেয়ে অবনতি বেশি হয়েছে। কি করবেন বলুন? এখানকার এমএলএ তো আপনার মা। না গগনদা না, এই গ্রাম আমার গ্রাম, আমাদের গ্রাম। এই গ্রামের মাটি মায়ের আঁচলে জন্ম নিয়ে এখানকার জল ফল আহার গ্রহণ করে আজ আমি বড় ডাক্তার হয়ে এসেছি গগনদা। তাই এই গ্রামকে যে আমায় নতুন করে নন্দনকানন করে সাজাতেই হবে। আমাদের পুরনো দেখা সেই স্বপ্নের গ্রামে নতুন হাসপাতাল হবে, যেখানে বিনা চিকিৎসায় গরিব অসহায় মানুষেরা মারা যাবে না। এই গ্রামে উচ্চ বিদ্যালয় হবে, লাইব্রেরি হবে। নবীনপুরের বুক চিরে ছুটে আসবে সরস্বতী নদী, আর নদীর পাড়ে থাকবে সারি সারি কাশফুল আর তাল গাছ। চণ্ডীমণ্ডপের পাশ দিয়ে লাল মাটির রাস্তা ঘিরে থাকবে গ্রামের রঙিন মানচিত্রকে। ঘরে ঘরে বৈদ্যুতিন আলো জ্বলবে, আর মাঠ ভরে থাকবে সোনালী ধান। এ তো অলিক কল্পনা ছোট না বাবু। গগনদা না, এ অলিক কল্পনা নয়, এ আমার দৃঢ় বিশ্বাস, আমার মানবিক আলপনা। এই গ্রাম আমার গ্রাম, আমাদের গ্রাম। এই গ্রাম যে আমার কাছে স্বপ্ন, আমার কল্পনা।
শুরু ছোট বাবু, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান করলে চলবে? বাড়িতে যে সবাই অপেক্ষা করছে। চলুন চলুন, তাড়াতাড়ি চলুন। হ্যাঁ চলো গগনদা, তোমার সঙ্গে যেতে যেতে এই গ্রামের সুখ দুঃখের গল্প শুনবো। চলো চলো। দূর শালা, এতক্ষণও কেউ একটা ফাঁসলো না। অথচ অথচ কলকাতা থেকে এই নবীনপুরে এলাম ভালো মুরগি পাবো বলে, কিন্তু কিন্তু শালা এখানে সব দেখছি সব মুরগিগুলোর বার্ড ফ্লু হয়েছে। অথচ অথচ দিকে ডাক্তারবাবু বলেছেন মল্লিকার চিকিৎসার জন্য অনেক টাকার দরকার। আজ সকালবেলা যে শালা কার মুখ দেখে উঠেছিলাম কে জানে। আরে শালা, এতক্ষণে মনে পড়েছে সকাল থেকে তিরঙ্গা খাইনি বলে আজ আমার এই এমন অবস্থা। ও বাবা, বাবা আজ আমি কাকে বাবা বলে ডাকবো? সেটাই তো ভাবছি রে সোনামণি, কিন্তু কিন্তু কি আরে ওই তো ওই তো ওই ছেলেটাকে দেখ, বেশ চাকন চিকন বলে মনে হচ্ছে রে। গাড়ি টাড়িও আছে, বেশ মালদার পাটি। যা 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 যা, ওই শালাকে পিছন থেকে বাবা বলে জড়িয়ে ধর। বাবা, বাবা, ও বাবা! যাক শালা, এতক্ষণে একটা বাবা পাওয়া গেল। কেসটা কি বলুন তো, কে আপনি? আগে আমার নাম গোলমাল। গোলমাল? হ্যাঁ গোলমাল, পেটের দায়ে আর এই বোনের চিকিৎসার জন্য 2 নম্বরই ধান্দা করি। কিন্তু কিন্তু জানেন সকাল থেকে আজকে বাজার বহুত মন্দা, তাই তাই এতক্ষণে একটা মোড়ক জুটেছে আর কি। আরে মোরগ নয়, মোরগ নয়, মুরগি। আর সেই মুরগিটা আমাদের। তার মানে আমার ভাইজি বউ সেজে ওই হালদার বাড়িতে ঢুকে পড়েছে। এ তো দেখছি একবারে রাজ্যটুক মিল আর কি। আর আমিও আমার ভাগ্নিটাকে ওই ছেলেটার মেয়ে সাজিয়ে ওর বাড়িতে রাম পাম পাম মানে ঢুকিয়ে দিয়েছি। কিন্তু হালদার বাড়ির অবস্থা এখন কুরুক্ষেত্রের ময়দান। কি ব্যাপার, সমস্ত মালগুলো স্টেশন চত্বরে ঘুরঘুর করছে কেন? একবার গিয়ে দেখে আসবো। কিন্তু না, আগে আমাকে থানা থেকে ফিরে আসতে হবে, আর থানা থেকে ফিরেই আমি সোজা গিয়ে উঠবো হালদার বাড়ি এই কুরুক্ষেত্রের ময়দানে। ময়দান, ময়দান চাই, ময়দান। ভালো খেলার জন্য ভালো ময়দান প্রয়োজন। আজ আমার ছোট ছেলে দিগন্ত বিদেশ থেকে বাড়ি আসছে, তাই তোকে বাড়িটাকে বিদেশি আলো দিয়ে সাজিয়েছি, আলোগুলোকে জ্বালাতে বলেছি। থাকবে হাজার হোক, জনার্দন হালদারের ছোট ছেলে বলে কথা। বলি আনন্দ যা ধরে না, সকাল থেকে শুধু চিৎকার চেঁচামেচি শুরু করেছে। আরে করবো না চেঁচামেচি, হ্যাঁ? এই গ্রামে আর কোন বাবা আছে যার ছেলে ডাক্তার হয়েছে? তা ঠিক, তবে কিন্তু আমি ধুমধাম করে আমার ছোট ছেলে বিয়ে দেবই দেবো। আরে সে তো দেবই, ডাক্তার পাত্র বলে কথা। কোনে পক্ষ থেকে নগদ লক্ষ লক্ষ টাকা নেব। ওকে ব্যবসাদার থেকে বিয়েই করবো, যাতে ভোটের আগে পার্টির কোনো ভালো ডোনেশন পাওয়া যায়। আমি পেয়ে গেছি কি পেয়ে গেছিস? হারাধন চাষের জমির দলিলটা। আর ভাবছি বাবা, ওই জমিতে আমি একটা 5 স্টার নার্সিং হোম বানাবো। 5 স্টার হোটেল বলে শুনেছি, কিন্তু 5 স্টার নার্সিং হোম সেটা আবার কি? ইল্লিগাল টাকা কামাবার লিগাল রাস্তা। মানে মানে আবার কি? ডাক্তার যখন ঘরে তখন আর চিন্তা কিসে? সরকারি হাসপাতালগুলোকে তালা লাগিয়ে দেবো, তারপর সব রোগীরা আসবে আমার নার্সিং হোমে। আমার ভাই ডাক্তার দিগন্ত হালদারের কথা মতো রোগীরা হার্ট, ব্লাড, এমনকি সামান্য জ্বর হলেও বায়োপসি টেস্ট করে লাখ লাখ টাকার বিল ভরবে। কিন্তু তারা তো টাকা পাবে কোথায়? সে তো জানি না, তো জমি বিক্রি করে টাকা আনবে। আর তাতে যদি না দেয়, সেই টাকা কিভাবে আদায় করতে হয় সে ভাবনা আমি ভেবে রেখেছি। ভাবনা তো কি খুলে বলবি তো? ভুল ওষুধ খাইয়ে দেবো। হ্যাঁ, আমি ভুল ওষুধ খাইয়ে দেবো, তাতে রোগীর পেটে ব্যথা হবে। আর অমনি আমাদের শেখানো কথা মতো ভাই রোগীর বাড়ির লোককে বলবে ব্যথা কমাতে গেলে অপারেশন করতে হবে। তারপর 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 অপারেশন থিয়েটারে রোগীকে নিয়ে গিয়ে পেট অপারেশনের পরিবর্তে কিডনি অপারেশন করে একটা কিডনি বার করে বাজারে বেচে দেব। লুট্টো ভান্ডার, তুই দেখছি আমার চেয়েও ধাপ্পাবাজ জমিদার। জমিদারকেও মাঝে মাঝে জমাদারের ভূমিকা অভিনয় করতে হয়। যাকে তোমরা সবাই আছো দেখছি,
তা ছোটদা আসবে কখন? সেই যে গগন ছোটকে আনতে গেছে, এখনো ফেরার নাম নেই। আজ আবার রেল রোকো আন্দোলন নেই তো? না, আমি আমার পার্টির ক্যাডারদের বলে দিয়েছি এমনি এমনি কোনো আন্দোলন চলবে না। চিটিং বাজতে বলে দিয়েছি আজ তোরা কেউ চিটিং বাজি করবে না। ড্রাইভিং ডিপার্টমেন্টে বলে দিয়েছি সব ট্রেন যেন সময় মতো চলে। আর স্টেশন মাস্টারকে বলে দিয়েছি সিংলেন পড়াই যেন ফেল না হয়, কারণ আজ আমার আদরের দুলাল বাড়ি আসছে বলে কথা। বাবা, তুমি তোমার ছেলের জন্য এত বেশি ভাবো? তার ছেলের জন্য ভাববো না তো কার জন্য ভাববো শুনি? এমএলএ বলে কি আমি মানুষ নই? তুমি এমএলএ হলেও কারো না কারো মা, কারো স্ত্রী। তুমি ছেলের জন্য ভাববে, স্বামীর জন্য ভাববে, সংসার ব্যাংক ব্যালেন্স যেটা সব ভাববে। শুধু এমএলএ হয়ে এই দেশের মানুষের জন্য তুমি কিছুই ভাববে না। অযোধ্যা, বাবা মায়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা কি ভুলে গেছিস? দিগন্ত এসব কথা শুনলে কি ভাববে বলো তো? তাছাড়া ছোট মুখে বড় বড় কথা বলা মানায় না বোন। তার জন্য কি করবি রে বর্দা? গায়ের আর 5টা মেয়ের মতো আমাকে নিয়ে গিয়ে তোর খড়ের গাদায় তুলবি নাকি? ভালো করে যখন সে কথা শেখেনি তখন থেকে বাজনার হাত ছিল ভালোই আমার, তার সাথে বাজাতাম দিয়ে মনটা, রাস্তায় শুনতো সবাই অবাক হতো যে কত জ্ঞানী গুণীজন। তুই আমার ছোট বড় ছোট তুই আমার ছোট বড় ছোট তুই আমার ছোট বড় আদরের ছোট। কিরে, বর্দার হাতে চড় খেয়ে নীরব হয়ে গেলি নাকি? ছোটদা, ভালো লাগছে না রে বোন, ভালো লাগছে না। এতদিন পর এই গ্রামে ফিরে এসে আমি কোথাও শালগ্রাম শিলা দেখতে পেলাম না রে। আমার জন্য তো কিছুই ভাবিস না রে ছোটদা। এ বাড়িতে প্রতিবাদের রেওয়াজটা চালু না থাকলেও প্রতিরোধের ব্যবস্থাটা চালু আছে রে ছোটদা। যাকে তুই কেমন আছিস বল? ভালো আছি রে বোন, খুব ভালো আছি। তবে জানি না কতদিন ভালো থাকতে পারবো। এনিওয়ে বাবা, তোমার বুকের ব্যথাটা কেমন আছে? তুই যে চিঠিতে ঔষধের কথা লিখেছিলি সেটা খাওয়ার পর এখন আমি ভালো আছি। ভেরি গুড। মা, মা তুমি কেমন আছো মা? ভালো আছি বাবা, আমি খুব ভালো আছি। তুই 10 জনের একজন হয়েছিস, এটাই তোমার গর্ব। হ্যাঁ, এবার বল দাদা, তোর গুন্ডামি মাস্তানি কেমন চলছে? স্বাধীন ভারতবর্ষে যেমন চলা উচিত ঠিক তেমনি। কিরে, তুই এখন এখানে থাকবি তো? হ্যাঁ, ভাবছি ওই পুকুর পাড়ের জমিটায় ছোট্ট একটা চালাঘর বানিয়ে ডাক্তারখানা খুলবো আর ওই গরিব অসহায় মানুষগুলো চিকিৎসা করবো। কি গায়ের লোকেদের বিনা পয়সার চিকিৎসা করবার জন্য আমি কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে তোকে বিদেশে রেখে ডাক্তারি পড়ালাম? তাছাড়া তুই এমএলএ দুর্গা হালদারের ছেলে হয়ে তুই করবি কিনা সামান্য গরিব চাষিদের চিকিৎসা? মা, যে রক্ত তোমার শরীরে বইছে ওই একই রক্ত কিন্তু ওই গরিব অসহায় মানুষগুলো শরীরেও বইছে মা। তাই অসুস্থ হয়ে যে কেউ আমার কাছে এলে ডাক্তার হিসেবে কিন্তু আমি চিকিৎসা করতে বাধ্য মা। দিগন্ত, তবে ওই অসহায় মানুষগুলো চিকিৎসা করবার আগে আমাকে তোমাদের এবারই সকলের রক্তটা একবার ভালো করে পরীক্ষা করে দেখতে হবে, কারণ এই ক বছরে তোমাদের শরীরে মানবিকতার হিমোগ্লোবিন কতটা কমেছে। লুটতে ভান্ডার আমার নাম জনার্দন হালদার। তোকে দেখছি বিদেশে পাঠিয়ে কোনো লাভ হয়নি, যেমন ছিলি তেমনি থেকে গেছিস। বাবা, একটা ধান গাছের চারাকে এদেশের মাটি থেকে তুলে নিয়ে গিয়ে আমেরিকার মাটিতে পুঁতলেও সেই ধান গাছটা কখনো দেবদারু বা ফার্ন গাছ হয়ে যায় না মা। ধান গাছটা ধান গাছই থাকে। তাই আমি যেরকম আছি আমাকে সেরকমই থাকতে দাও। আমি বলছিলাম কি ছোট বাবু, অনেক দূর থেকে জার্নি করে এসেছেন, এখন একটু বিশ্রাম করবেন, চলুন না, পরে না হয় এসব নিয়ে আলোচনা করা যাবে। সেই ভালো, চল ছোটদা, আমরা বাড়ির ভেতরেই যাই। চল। শুধু ছোটদাকে বাড়ির ভেতরে নিয়ে গেলে হবে? আমি কি বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকবো? কে তুমি? মা, আমার শাশুড়ি মা। শাশুড়ি মা? কিন্তু তোমার পরিচয়? এই কে 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 তুমি? বউকে চিনতে পারছো না? বউ? বউ মানে? আরে বাবা, তোমার স্বামীটাকে সেটা বলবো তো? তোমাদের বাড়ির ছোট। এই আমি তোমার স্বামী হতে যাবো কোন দুঃখে? আরে দুঃখে নয় গো, দুঃখে নয়। তুমি তো আমাকে আনন্দেই বিয়ে করেছিলে।
সে কি ছোট খোকা বিয়ে করে ফেলেছে? না বাবা, এরা যা বলছে বিশ্বাস করে, এসব সত্যি নয়, এসব মিথ্যে। ও বাবা, বাবা তুমি আমাকে রাস্তার মধ্যে দাঁড় করিয়ে রেখেছে, এখানে কি করছো? আমার ভীষণ খিদে পেয়েছে। এই মরেছে, এটা আবার কে এসে হাজির হলো? আরে সত্যি তো, এটা আবার কে? তার থেকে বলে যা হয়েছে ভালো হয়েছে, ভালো হয়েছে। আমি এই মেয়েটিকে সুন্দর করে জড়িয়ে ধরে একটু আদর করে দিই। মা! সোনা মা তো। তুমি কি গো? তুমি আমার মতো নিজের মেয়েকেও শুনতে পারছো না? কপাল আমার কি হলো গো? বাবা! কে 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 তোর বাবা? তুমি তো আমার বাবা। চুপ! আমি তোর বাবা? ইন্দু দিগন্ত, তুই যে বিয়ে করেছিস সেই কথাটা আমাদের জানাসনি কেন? ভয়ে। পুলিশ? হ্যাঁ পুলিশ, আমি নবীনপুর থানার নতুন আইসি সংগ্রাম সেন। আমার কাছে ইনফরমেশন আছে আপনাদের বাড়ির ছোট ছেলে এই দিগন্ত বাবু কয়েক বছর আগে কলকাতায় পড়াশোনা করার সময় এই ভদ্র মহিলাকে বিয়ে করেছিলেন, আর এই কন্যা সন্তানটিও ওনার। উই লুক শাট আপ! Shut up! প্রেম করতে পারো, ভালোবেসে বিয়ে করতে পারো, বিয়ে করে সন্তানের জন্ম দিতে পারো, আর সেই কথাটা ফ্যামিলির লোকজনদের কাছে বলতে লজ্জা পাচ্ছ কেন? কিন্তু স্যার, এবার আমি কোথায় যাব? আমিও বা কোথায় থাকবো? কোথায় থাকবে মানে? তোমরা এখানেই থাকবে। আরে এখানে থাকবে মানে? মানে আবার কি? বউ আর বাচ্চাকে নিয়ে সোজা বাড়ির ভেতরে যাও। আমার ছেলে যখন স্বীকার করছে না, তখন এ বিয়ে আমরা মানি না। ভুল করছেন, আপনি মস্ত বড় ভুল করতে যাচ্ছেন ম্যাডাম। সামনেই কিন্তু ইলেকশন। এখন যদি এই ভদ্র মহিলা আর এই বাচ্চা মেয়েটাকে মেনে না নেন, তাহলে এগনেস্ট পার্টির লোকজনরা কিন্তু আপনাকে সহজে ছেড়ে দেবে না। হ্যাঁ, উনি ঠিক কথা বলেছেন। হ্যাঁ মা, ওকে মেনে নেওয়াটাই হবে আমাদের বুদ্ধিমানের কাজ। কিন্তু বাবা বিশ্বাস করো, এখানে যা ঘটছে আমি তার বিন্দু বিসর্গ কিচ্ছু জানি না। থাক, আর জানতে হবে না। আমার সব আশায় ছাই দিলি কুলাঙ্গার। এখন থেকে আমরা যা বলবো তাই শুনবি। মা বাবা যাই বলবে তাই শুনবে। কথার যেন মনে থাকে। মনে থাকে যেন কথাটা। মন বলতে তোমার কিছু আছে নাকি? আছে মা, শাশুড়ি মা ভেতরে যায়। সেই ভালো। তা হ্যাঁ মেয়েটা, তোর নামটা যেন কি? গুড্ডি, তুমি আমার কে হও গো? আমি আমি তোর পিসি হই। আরে এই অজন্তা, এসব কি হচ্ছেটা কি? ছোটদা, বৌদিকে নিয়ে তুই বাড়ির ভেতরে যা। তা হ্যাঁ রে গুড্ডি, তুই না বলেছিলি তোর খুব খিদে পেয়েছে? চল বাড়ির ভেতরে চল, আমি তোকে পেট ভর্তি করে খাওয়াবো। আয় আমার সঙ্গে। আসি বাবা, আসি মা। আচ্ছা, হ্যাঁ, যত সব কাল সাপের বাচ্চা। এই মেয়ে শোনো, তোমাকে একটা কথা বলি। এই বাড়িতে তোমাকে দয়া করে থাকতে দেওয়া হলো, তাই বলে যেন মাথায় উঠে নেছো না। আর এই বাড়িতে সবাই একটা নিয়ম নীতি নিয়ে চলে। আশা করি তুমি বুদ্ধিমতী মেয়ে, তাই সেই নিয়মে যেন ব্যতিক্রম না ঘটে। চলে যাচ্ছেন বিষ্ণুবাবু? দেখতেই তো পাচ্ছেন। আমি তো আপনার মধ্যে অনেক কিছুই দেখতে পাচ্ছি। তা যাক সে কথা, কাল সকালে একবার থানায় যাবেন তো, আপনার সঙ্গে আমার বিশেষ প্রয়োজন আছে। কিন্তু আমাকে যেন বেশিক্ষণ আটকাবার চেষ্টা করবেন না স্যার, তাহলে আবার আপনাকে আটকাতে যে আমায় চেষ্টা করতে হবে। চলি স্যার, গুড বাই। আমিও আসি অফিসার। চলে আয় গগন। কিন্তু বাবা বিশ্বাস করো, এখানে যা ঘটলো আমি তার বিন্দু বিসর্গ কিচ্ছু জানি না। কিছুই জানিস না? আমার মান সম্মান সব ধুলোর সাথে মিশিয়ে দিয়ে একদম দাঁত কেলিয়ে বলা হচ্ছে আমি কিছুই জানি না। গাধা, এই তো সূচক কোথাকার। চলে আয় গগন। বাবা, আমার কথাটা শোনো বাবা। একেই বলে 12 হাত কাকুড়ের 13 হাত বিচি। আপনি এই মেয়েটার কথা বিশ্বাস করবেন না স্যার। এই মেয়েটা একটা চিটিং বাজবে। কি আর করবেন বলুন? চিটিংবাজি করে আপনার বউ সেজে যখন এই হালদার বাড়িতে ঢুকে পড়েছে, তখন ওকে স্ত্রী হিসেবে মেনে নেওয়া ছাড়া আর আপনার কোনো উপায় নেই। অফিসার, আমি কোনোদিন অন্যায় করিনি, অপরাধ করিনি, আর অপরাধীকে ছেড়েও দিইনি। এই বাড়ির সবাই এই মেয়েটাকে আমার বউ হিসেবে মেনে নিলেও আমি দিগন্ত হালদার বলছি, আমি একে বউ হিসেবে মানি না, আর মানবো না কোনোদিন। কি ভাবছেন ম্যাডাম? আপনার স্বামী যে প্রস্থান করলেন, কিন্তু আপনি ভয় পাবেন না, ভয় পাবেন না ম্যাডাম, ভয় পাবেন না। আমি সব জানি। কিছুক্ষণ আগে সিরাজ সাহেব থানায় গেছিলেন, আর সেখান থেকে আমি এখানে এসেছি। তাই বলছি, চালিয়ে যান, চালিয়ে যান ম্যাডাম। আপনার যুদ্ধটা আপনি এমনি করে চালিয়ে যান, আমি আপনার সঙ্গে আছি। আর একটা কথা,
মনে রাখবেন ম্যাডাম, কোনো প্রমাণ যেন না থাকে। তারপর দেখুন না, এই পুলিশ অফিসার সংগ্রাম সেন আপনার জন্য কি করতে পারে। মরণ খেলা শুরু। আর এই খেলায় শেষ গানটা খেলবো আমি। এবার এই নবীনপুরের হালদার বাড়ি দেখবে তাদের নতুন মোড়ের লীলা খেলা। কোনো শয়তানকে আমি ওপরে থাকতে দেবো না। যে যত বেশি ওপরে থাকুক না কেন, তাকে আমি টেনে নিচে নামাবো, নিজের হাতে শাস্তি দিয়ে বুঝিয়ে দেবো তোমরা নারীদের যে মৃত অবলা বলে মেরেছো, হত্যা করেছো, সেই সব নারীরা আজ জেগে উঠেছে। বৌমা নয়, বোমা, একবিংশ শতাব্দীর অ্যাটম বোমা। আজ এই নবীনপুরের হালদার বাড়িতে প্রবেশ করে আমাকে তুলতে হবে অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে ঝড়, প্রতিবাদের ঝড়। কই কাঁদছি না তুই দাদা, আমি কাঁদছি না তো। এই পৃথিবীতে মেয়েরা শুধু আসে চোখের জলের বন্যা বয়াতে রে দাদা। মেয়েরা তো আগে আসতো কাঁদতে, আর এখন আসে কাঁদাতে। তাই বুঝি? হ্যাঁ ঠিক তাই। এখন এখন মেয়েরাই ছেলেদের প্রথমে দেয় গোলাপ, দাদা তারপর যেচে করে আলাপ শুরু হয়ে যায় প্রেমালা। ততক্ষণে ছেলেদের পকেট সাফ, ছেলেরা তখন শুরু করে দেয় পাগলের প্রলাপ। সত্যি দাদা, মাঝে মাঝে তুই এমন হাসির কথা বলিস না, সমস্ত দুঃখ ব্যথা যন্ত্রণা ভুলে আমার কেবল হাসতে ইচ্ছে করে। হাসবি তো বটেই রে বোন, হাসবি তো বটেই। কারণ হাসি ছাড়া এই জীবনটা তো পোস্টমর্টম লাশের মতো। গুড্ডি এখন কোথায় রে? ব্যাংকে রেখে এসেছি। ব্যাংকে? হ্যাঁ ব্যাংকেই রেখে এসেছি। জানিস বোন, এবার আমার মনে হচ্ছে তোর প্লাস্টিক সার্জারির পুরো টাকাটাই আমি জোগাড় করতে পারবো রে। কি বলছিস? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আরে গুড্ডিকে একটা মালদার বাড়ির পিছনে ঝুলিয়ে দিয়েছি, আর গুড্ডিও বাবা বাবা বলতে বলতে ওর পিছনে পিছনে ওর বাড়িতে ঢুকে পড়েছে। না দাদা না, এটা তো ভারী অন্যায়। এইভাবে রাস্তাঘাটে ছেলেদের চিট করা টাকায় আমার চিকিৎসা করাতে ভালো লাগছে না রে দাদা। তাই বললে তো চলবে না বোন, যেমন ভাবেই হোক তোকে সুস্থ হতেই হবে। প্লাস্টিক সার্জারি করে আমি তোকে এমন সুন্দরী বানাবো যে ওই শয়তানের বাচ্চা তখন ছাড়, পৃথিবীর সমস্ত ছেলেদের মাথা ঘুরে যাবে রে। তাই বলে এইভাবে কুপথে টাকা রোজগার করতে হবে? এইভাবে অসৎ পথেই তোকে প্রতিশোধ নিতে হবে। আমি চাই ওই অমানুষটার রক্তে তোর স্মৃতিটা আবার নতুন করে রাঙিয়ে দিতে।
বাধা দিবি না বোন, বাধা দিবি না, কারণ গোলমাল আমার নাম। শালা এমন গোলমাল পাকাবো যে বাঁচাধন হয়ে উঠবে একবারে বেশ আমার। আরে দাদা, গুটিকে যেখানে রেখে এসেছি সেখানে তার কোনো অসুবিধা হবে না তো? না 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 না, সেসব নিয়ে তোকে কোনো দুশ্চিন্তা করতে হবে না। ঠিকানাটা নিয়ে এসেছিস তো? দৌড় পাগলি, ঠিকানা পত্র নিয়ে কি ফায়দা হবে? আমি নিজের চোখে বাড়িটা দেখে এসেছি রে। জানিস বোন, সেখানে আমার একজনের সঙ্গে না নতুন আলাপ হয়েছে। তাই বুঝি? হ্যাঁ রে বোন, সেও কিন্তু আমার মতো সব গোলমেলে কাজ করে বেড়ায়। সে কি করেছে জানিস? কি করেছে সে? তার ওই ভাইটিকে ওদের ছোট ছেলের বউ সাজিয়ে ওই বাড়িতে ঢুকিয়ে দিয়েছে। তো পুলিশ যদি জানতে পারে? পারে নয়, অলরেডি আমি জেনে গেছি। কোন শালা রে? দাদা চুপ কর, পুলিশ। পুলিশ বাঁচান, বাঁচান স্যার, বাঁচান আমাকে, আপনি বাঁচান স্যার। এটা আমার দাদা কোনো দোষ নেই স্যার। না নেই, না নেই, কারণ কারণ আমরা যা করি সব তো আপনাদের জন্যই করি স্যার। আমাদের জন্য মানে? মানে ওই ধরুন, আমরা যদি চুরি চিটিংবাজি ছাইলামি না করতাম তাহলে আমরা কাকে ধরতেন? সারাপ কিন্তু স্যার ভাই বলি, এই 2 নম্বরী ব্যবসাটা কতদিন ধরে চলছে শুনি? ছি 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 স্যার, এটাকে ব্যবসা বলবেন না, কারণ এর জন্য কোনো ইনকাম ট্যাক্স লাগে না, ভ্যাটও দিতে হয় না। এটা হলো গিয়ে মানে মানে স্টপ স্টপ স্টপ, এই ইয়ের ব্যবসাটা কতদিন ধরে চলছে শুনি? চা খাবেন স্যার? চা? আমি ননসেন্স হলেও আমার বোন কিন্তু অসাধারণ চা বলে স্যার। যা তো বোন, স্যারের জন্য এক কাপ চা ভেজে নিয়ে আয়। চা ভেজে আনবো মানে? শালা, পুলিশ দেখি না, আমার মাথার ঠিক নেই। যা তো বোন, ওই স্যারের জন্য এক কাপ চা আর সিঙ্গারা ভেজে নিয়ে আয়। তখন তোকে শুধু আবার তাবল বকছিস কেন? আমি ভুল বলে ফেলেছি, পুলিশ দেখলেই না আমার মাথার মধ্যে সব তালগোল পাকিয়ে যায়। আমি বলছিলাম কি স্যার, আমি বলছিলাম মানে আমাদের আমি বলছিলাম আমাদের এই পাড়ার মোড়ের মিষ্টির দোকানে না এত বড় বড় সিঙ্গারা পাওয়া যায়, এত বড় বড় রসগোল্লা পাওয়া যায়, এত বড় বড় লঙ্কাও পাওয়া যায়। চাপকে পিঠের চামড়া তুলে নেবো। এতে আমার দাদা কোনো দোষ নেই স্যার। আসলে আমার অসুস্থতার জন্য আমার দাদা এইসব কাজ করে বেড়ায়। কি হয়েছে আপনার? কি হয়েছে? একটা বাচ্চা। স্টপ, আমি কথাটা ওনার মুখ থেকে শুনতে চাই। কিন্তু স্যার, আপনাকে দেখে তো কলকাতা পুলিশ বলে মনে হচ্ছে না। আমাদের বাড়ির ঠিকানাটা আপনি পেলেন কোথায়? দেখুন, পুলিশ যদি মনে করে তাহলে স্বর্গ থেকেও আসামিকে তুলে আনতে পারে। কিন্তু করেন না। ঠিকই বলছি। আপনারা পুলিশেরা পুলিশের এই পোশাকটা গায়ে দিয়ে পোশাকে 2 পকেটে শুধুমাত্র ঘুষের টাকাই ভরেন, কিন্তু আসল অপরাধীদের কোনোদিন অ্যারেস্ট করতে পারেন না। না, পারি না, পারি না, পারি না, পারি না। কারণ না পারার কারণটা হলো উপর মহলের চাপ থাকে। চাকরি যাওয়ারও ভয় থাকে স্যার। ম্যাডাম, কারণ নেতা মন্ত্রীদের দাঁত মাজা থেকে শুরু করে সার্বজনীন ল্যাট্রিন বাথরুমের ফিতে কাটা পর্যন্ত একইভাবে একই জায়গায় দাঁড়িয়ে থাকাই আপনাদের একমাত্র ডিউটি। বিউটিফুল ভাবে আপনি কিন্তু অন্যায় কথাগুলো বলছেন ম্যাডাম। কিসের অন্যায়? কিসের অন্যায়? প্রকাশ্য দিবালোকে রাজপথে জনগণের সামনে চলন্ত বাসটারিকে দাঁড় করিয়ে তাদের কাছ থেকে 5 টাকা 10 টাকা হাত পেতে ভিক্ষে দেওয়াটা আপনাদের অন্যায় নয়? ম্যাডাম, লকআপের ভিতর যুবতী মেয়েদের ধর্ষণ করাটা আপনাদের অন্যায় নয়? ম্যাডাম, আপনারা পুলিশের নীতি আদর্শ জলাঞ্জলি দিয়ে চেতনাহীন এই সমাজের বুকে ইন্ডালের মতো শুধুমাত্র নরম মাটিকে আঁচড়াচ্ছেন। আমি বেশ বুঝতে পারছি আপনার বুকের ভেতর একটা আগুন জ্বলছে, কিন্তু আমি জানতে পারি কি সেই আগুনটা কিসের? জেনে কি করবেন? জেনে কি করবেন? ওই আগুনটা নেভাবার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আমার দাদাকে ওই ধান্দাটা ছেড়ে দিতে বলবেন তো? না, বরং বলবো ওনাকে এই ধান্দাটা আরো বেশ কিছুদিন চালিয়ে যেতে। কারণ আমি নিজে নবীনপুরের হালদার বাড়ি থেকে ফিরে এসেছি। কি বললেন? নবীনপুর হালদার বাড়ি? হ্যাঁ, নবীনপুরের হালদার বাড়ি, যে বাড়িতে আপনার বাচ্চা মেয়েটাকে আপনার দাদা রেখে এসেছে। বলুন বলুন, নবীনপুরের হালদার বাড়ি সম্পর্কে আপনি কি জানেন বলুন? না, চুপ করে থাকবেন না, বলুন নবীনপুরের হালদার বাড়ির সম্পর্কে আপনি কি জানেন বলুন। বলবো স্যার, বলবো। আজ আমার বলার সময় এসেছে, আমি সব বলবো। ওই শয়তানগুলোর মুখের সামনে খুলে দেবো। হালদার বাড়ির প্রত্যেকটা অমানুষের আসল চরিত্রটা আমি আপনার সামনে তুলে ধরবো স্যার। আরে ও গোলমাল, এই বাবু আপনি? আরে টানা 1 ঘন্টা খুঁজে আবার আমাকে এখানে আসতে হলো। আরে তোর মুখে তোর বোনের কথা শুনে তার সঙ্গে আলাপ করতে ছুটে এলাম। বাবা বাবা, খুব ভালো করেছেন, খুব ভালো করেছেন। কি সারও রয়েছেন দেখছি। তার মানে আপনি? আরে আমি তো ওনাকে খবরটা দিয়েছিলাম, কারণ সিরাজ সাহেবের সঙ্গে প্রায় তো আমি থানায় যাই। ওখানে সব কথা শোনার পর উনি ঠিকানাটা জানতে চাইলেন, তাই আমি। ওই আসল গোলমালটা আপনি? আপনি দয়া করে চুপ করুন। যে কথাটা ওনার
মুখ থেকে আমি শুনতে চেয়েছিলাম সেই কথাটাই এখন শুনতে চাই। হ্যাঁ রে মোহন, তোকে আমি বলছিলাম না যে সেখানে আমার একজনের সঙ্গে নতুন আলাপ হয়েছে, আর ইনি হচ্ছেন সেই ভদ্রলোক নবারুণ বাবু। আর নবারুণ বাবু এই হলো আমার বোন মল্লিকা। নমস্কার। নবারুণ কাকা, তুমি? হ্যাঁ, আমি প্রতিহিংসা পরায়ণা নাগিনী। কালের প্রাসাদ এই হলদার বাড়িতে থাকতে গেলে আমাকে প্রতিহিংসা পরায়ণা নারী থেকে নাগিনী সাজতে হবে। এই নাগিনীর বিষয় নীল হয়ে যাবে এই অভিশপ্ত হলদার বাড়ি। কিন্তু নবারুণ কাকা তো এখন এলো না। তবে কি নবারুণ কাকা? নবর অরুণ চুলোই যা। আমি আমার কথা বলছি সালে, এই বিষ্ণু হালদারের সাথে চালাকে। এই শালি, তুই কি ভেবেছিলি আমরা কিচ্ছু জানতে পারবো না, তাই না? তোকে নিয়ে আজ আমি রাসলীলা খেলবো, কারণ মেয়ে মানুষের উপর অত্যাচার করতে আমার খুব ভালো লাগে। দুজন পুরুষ মিলে একটি মেয়ের উপর অত্যাচার করতে লজ্জা করছে না? লজ্জা মরি মরি লজ্জা, লজ্জা মরি মরি লজ্জা। ও গো তুমি না এলে যে কাটাতে পারে গো আমার ফুলের সজ্জা। লজ্জা। এই শালি, দুজন কিরে 10 জনের সামনে আমরা তোর বস্ত্র হরণ করতে পারি না? কিরে শালি শকুন্তলা, এই দুশ্মন তো একবার যে স্বীকার করে তাকে টেনে ছিঁড়ে নাকে ছাড়ে না। তুই কি ভেবেছিলি আমরা কিচ্ছু জানতে পারিনি, তাই না? কি জেনেছেন আপনারা? আমরা জানতে পেরেছি তুই আমার ছোট ভাইয়ের বংশে এই বাড়িতে ঢুকেছিস। আমরা পেয়েছি তোর আসল পরিচয়। কেউ বলেনি। সিরাজ সাহেবকে মেরে আমরা তোর আসল পরিচয় জেনে নিয়েছি। যখন নিয়েছেন তখন শুনে রাখুন, আপনাদের আয়ুর গতি রুখতে এই ঝড়ের বায়ু ছুটে আসছে। আপনাদের মতো পিশাচের চিতায় আগুন দেবো এই আমি। আস্ত শ্মশানে একটাই চিতা জ্বালানোর কথা, আর সেই চিতাটা হলো সালি তোর কান লাগেনি। না না, এ হতে পারে না। এ আমি কি দুঃস্বপ্ন দেখলাম? আমার ঝিলিককে আমার কোল থেকে কেউ কেড়ে নিতে পারবে না, কিছুতেই না, কিছুতেই না। কেউ তো কেড়ে নেয়নি অন্নপূর্ণা। ছেলে ঘরতে ফটফটি ভোল, ওর কিছুই হবে না। তুমি দুঃস্বপ্ন দেখেছিলে। কি এত রাত্রে আপনি এখানে? আরে আমি যে ঝিলিককে কথা দিয়েছি 24 ঘন্টা আমি তোমার খেয়াল রাখবো। কাটা ঘায়ে নুনের ছিটা দিতে এসেছেন? আমি তো বেশ ভালোই আছি আমার মতো। এটা তো হেরে যাওয়ার কথা অন্নপূর্ণা। হেরে তো আপনি গেছেন সিরাজ সাহেব, সততার কাছে, মানবিকতার কাছে আপনি শোচনীয় ভাবে হেরে গেছেন। যাকে সবাই বুঝেছে ভুল, নিয়েছে সর্বোচ্চ, দিয়েছে ফাঁকি, সে তো জীবন যুদ্ধে হারবেই। এটা আবার নতুন কথা কি? বন্ধ করুন, বন্ধ করুন আপনার এই লেকচার। আমার শুনে মনে হচ্ছে দুরাচার। চলে যান, চলে যান এখান থেকে। দয়া করে আমাকে একটু একা থাকতে দিন। চলেই তো আমি যেতে চাই অন্নপূর্ণা। খোদার দরগায় আমি তো চলেই যেতে চাই। এই বিষময় বিশ্বের বিষাক্ত আবহাওয়ায় থাকতে আমার আদৌ ইচ্ছে নেই। বাতাসের আবর্জনায় আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ওরা জগতার অন্ধকারে চেয়ে গেছে তারা আকাশ। সবাই ছুটছে স্বার্থের পেছনে। সন্ত্রাস, হিংসা আর ষড়যন্ত্রের মাঠে খেলছে দেশ সেবকরা। আর সাইড লাইনে বসে ধর্মান্ধতা রাফিং খেয়ে ঘেমুচ্ছে বিবেক। অন্নপূর্ণা, এই পৃথিবীতে বেঁচে থাকার চেয়ে চলে যাওয়াটা যে আমার অনেক ভালো। কিন্তু আমার
অনেক কাজ বাকি থেকে গেছে, অনেক কিছু অনেক কিছু। এই জানো জানো অন্নপূর্ণা, জানো তোমার মেয়ে ছেলে আজ যুদ্ধে সাকসেসফুল। ইয়েস, ইউ আর রাইট স্যার। মাঠে নামার সুযোগটা আপনি করে দিয়েছেন, ছেলে কিন্তু গোল দেওয়ার দায়িত্বটা যে আমার। মা, তুমি কেমন আছো মা? ঝিলিক, তুই ভালো আছিস তো? আমি ভালো আছি রে মা। হ্যাঁ মা, মা আমি ভীষণ ভালো আছি মা। মা জানো, আমার শ্বশুর শাশুড়ি ননদ ভাসুর সবাই আমাকে খুব ভালোবাসে, সবাই মেনে নিয়েছে, এবং আমার স্বামীও আমাকে খুব ভালোবাসে মা। আমি বলছি ঝিলিক, তুই ফিরে আয় মা। মা, ঝিলিক, ওরে মা, তোর যদি কোনো ক্ষতি হয়, তোর গায়ে যদি কোনো কলঙ্কের কালি লাগে, আমি তা সহ্য করতে পারবো না রে মা। আমি তা সহ্য করতে পারবো না। কলঙ্ক গায়ে নিয়ে ঘোরার সাহস তো একমাত্র চাঁদেরই আছে। সে সাহস তো আমাদের ঝিলিকেরও থাকা চাই, কিন্তু সূর্যের তো সেই ক্ষমতা নেই। ভয়টা কিসে? ভয় পাচ্ছি এই ভেবে যে আমার বড় মেয়ের মতো ঝিলিকেরও যদি কপালটা পুড়ে যায়, অন্নপূর্ণা, আমার ঝিলিকও যদি হারিয়ে যায় ওই অপর্ণার মতো। মা, না, অপর্ণা ম্যাডাম হারিয়ে যাননি, তিনি বেঁচে আছেন। ঈশ্বর তাকে যেখানে বাঁচিয়ে রেখেছেন, কিন্তু গোলমালের ঘটনার জন্য আমাকে এক্ষুনি ছুটি যেতে হবে ওই নবীনপুরের হালদার বাড়িতে। যাবেন না, না, আমাকে নিয়ে চলুন। যাবে যাবে অন্নপূর্ণা যাবে। পূর্ণ করতে আমাকে যে আমার অপর্ণার কাছে যেতেই হবে। সময় হলে আমি তোমাকে অপর্ণার কাছে নিয়ে যাব। কবে কবে নিয়ে যাবেন সিরাজ সাহেব? আমার মৃত্যুর পর, অন্নপূর্ণা, এই সন্তানহারা মায়ের শেষ নিঃশ্বাস ত্যাগ করবার পর। অন্নপূর্ণা, অন্নপূর্ণার কোনো আশাই তো আপনি পূর্ণ হতে দেননি সিরাজ সাহেব। তার সুখ, স্বপ্ন, ভালোবাসা পাখির বাসার মতো আপনি নিজের হাতে ভেঙে ফেলেছেন। না না, তার এই সন্তানহারা মায়ের বুক থেকে আর আপনি তার সন্তানকে কেড়ে নিতে পারবেন না, আমার অপর্ণাকে আর আপনি দূরে সরিয়ে রাখতে পারবেন না, কিছুতেই না, কিছুতেই। অন্নপূর্ণা, এই হতভাগিনী অন্নপূর্ণা, সন্তান কাঙালিনী অন্নপূর্ণা, আপনার কাছে আমার শেষ অনুরোধ, দিন না, দিন না সিরাজ সাহেব, দিন না। এই মমতায় ভরা মায়ের আঁচলে তার সন্তানকে আপনি ভিক্ষা দিন। অন্নপূর্ণা, এই ভিখারিনী মায়ের ভিক্ষার শূন্য আঁচল মা আপনি ভরিয়ে দিন সিরাজ সাহেব, আপনি ভরিয়ে দিন। অন্নপূর্ণা, আমার অপর্ণাকে আপনি ভিক্ষা দিন সিরাজ সাহেব, ভিক্ষা দিন, ভিক্ষা দিন। অন্নপূর্ণা, ঝড়, প্রতিবাদের ঝড়। এই নবীনপুর গ্রামে মহাজন জনার্দন হালদার, এমএলএ দুর্গা হালদার আর এই বিষ্ণু হালদারের বিরুদ্ধে প্রতিবাদের ঝড়। নবীনপুরে মাথা নিচু করে থাকা মানুষগুলো, অন্যায় সহ্য করা মানুষগুলো মুখ খুলেছে, প্রতিবাদে অন্যায় শুরু করে দিয়েছে, আর আমাদের মা কালীর পুজোয় চাঁদা দেবে না বলে সব জানিয়ে দিয়েছে। ওম জয়ন্তী মঙ্গলা কালে ভদ্রকালে কপালিনে দুর্গা শিবা ক্ষমাদার্থী শাসনস্তুতে। সব কটা শালাকে আমি মায়ের ভোগে পাঠিয়ে দেবো। মা কালী দিব্যি বলছে, যে যে শালা আমাদের বিরুদ্ধে প্রতিবাদ করছে আমি একটা একটা করে টেনে নিয়েছে মায়ের সামনে বলে দেবো। তার আগে আমাকে জানতে হবে বলির পাটাটা হবে আগে কে। কার সাহসে মুখ বন্ধ করা মানুষগুলো মুখ খুলছে, প্রতিবাদ করার সাহস পাচ্ছে? ওই শালা অসীম সাহসে, হ্যাঁ, ওই শালা নতুন ওসি এসে বড্ড পুরাতনী কাওয়ালি শুরু করে দিয়েছে। ওই ওসিটা কি চায় সে খবরটা নেই, কিন্তু আমি শুনেছি ও শালা নাকি এক ফোঁটাও ঘুষ খায় না। কিন্তু গুরু, ও শালাটা যদি আমাদের পেছনে লেগে থাকে তাহলে তো আমরা না খেতে পেয়ে মরে যাবো গুরু।
আরে দেখছি অল্পতে তোরা ভেঙে পড়িস। শোন, থানাতে নতুন জয়েন করেছে, একটু কাজ না দেখালে চলবে? আরে লাগা লাগা, ওই শালা শুয়োরের বাচ্চার অফিসারকে ফোনটা লাগা আর বল গুরু আমি কথা বলবো। গুরু না না দাদা, এ আপনি কি করতে যাচ্ছিলেন বলুন তো? এমএলএ দুর্গা হালদারের ছেলে হয়ে আপনি কেন কথা বলবেন? বরঞ্চ ওই সালা এসির বাচ্চারই উচিত গলবস্ত্র হয়ে এসে আপনার পায়ে ধরে কথা বলা। ঠিক বলেছো বৌমা, একেবারে চন্দ্র সূর্যের মতো সত্য কথা বলেছে। আরে হ্যাঁ দাদা, সালা পুলিশ অফিসারগুলোকে দুই পায়ে ঝুলিয়ে নাচাতে পারি। মানে দাদা, আপনি কি ভেবেছেন আমি আপনার ভাইয়ের মতো আদর্শের ছেঁড়া কাঁথায় শুয়ে চেতনায় আচ্ছন্ন হয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখবো? হ্যাঁ আমি ছেলে, তাই জন্য ক্লিক করে রাখতে চাই ক্যামেরায় ওই সর্জের ছবিগুলোকে। আরে তুমি আমাদের ঘরের লক্ষ্মী ছোট বউ, কিন্তু তোমার আচার ব্যবহার আমরা ঠিক বুঝতে পারছি না। তা কবে যেন ডেকেছো হরিপ্রসাদকে? হরিপ্রসাদ সে আমার কে? মেশিন মেশিন, টাকার মেশিন। বৌমার আয়ত্তেই আছে, সামনে বিধানসভার ভোট, টাকা লাগবে না টাকা? আরে হ্যাঁ, টাকা তো লাগবে। মা, এই ব্যাপারে আমার একটা কথা বলার আছে। কি কথা? গত 5 বছরে এই গায়ের উন্নতির জন্য আপনি একটা কাজও করেননি। গ্রামবাসী আপনাকে ভোট দেবে না। দেবে না? আরে বললেই হলো, শালা আমি আছি কি করতে? শালাদের প্যান্ডি আমি বৃন্দাবন দেখিয়ে ছাড়বো। আই সালা, মাছি মস্তান। একজন পুলিশ অফিসারকে রেখে তুমি ভাই কলা পাতার মতো কাঁপছিলে। তুমি নাকি আবার পাবলিক দাদাবে। এই অঞ্চলে মাকে হারাবে কোন শালা? বিষ্ণুর ভয়ে তার মায়ের বিরুদ্ধে দাঁড়াতে কেউ সাহস পাবে না। কানা ঘুষো শুনেছি একটা সুন্দরী নাকি মায়ের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছে। ও শালিকে আমি জানে মেরে দেব। মারিত গন্ডার লুটতে ভান্ডার, আমার নাম জনার্দন হালদার। ও শালিকে আমি পৃথিবী থেকে আউট করে দেবো। আরে বাবা, টিকিটই পাবে না। আরে টিকিট না দেওয়ার আপনি কে? ঠিক ওপর মল থেকে পাস হয়ে যাবে, কিন্তু ভোটের আগে যদি ক্যান্ডিডেট খুন হয় সব দোষ এসে পড়বে আপনাদের ঘাড়ে। সে যাই হোক বৌমা, এবার ভোটে কিন্তু তোমার শাশুড়িকে জেতাতেই হবে। শালা এই অঞ্চলে মানুষগুলোকে এমন ভয় দেখাবো যে গত ইলেকশনে তোর মায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল ওই শালা পাগলা প্রফেসর, তাকে ভয় দেখাতে কোনো অসুবিধা হচ্ছিল না। কিন্তু এখন যিনি তোর মায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, তিনি যদি পাওয়ারফুল হন। পাওয়ারফুল তো বটেই, অর্থমন্ত্রী নিজে সুপারিশ করেছে। সে কি তাহলে উপায়? উপায় একটা আছে বাবা। মা বরঞ্চ এই গায়ের উন্নতির জন্য কিছু কাজ আরম্ভ করে দিক, যেমন রাস্তাঘাট, শিক্ষা কেন্দ্র, স্বাস্থ্য কেন্দ্র, আরো কত কি। কিন্তু তার তো অনেক খরচ বৌমা। আরে বাবা, কিছুদিনের মধ্যে বান্ডিল বান্ডিল টাকা হরিপ্রসাদের কাছ থেকে এনে আপনাদের পিজড়িতে বোঝাই করছি। তার কি অংশ খরচ হলে ক্ষতি কি? না না, তা হয় না। আরে মা, আপনি কিচ্ছু বোঝেন না। এখনকার দিনে ভোট হলো একটা লাভজনক ব্যবসা, আর সেই ব্যবসায় আপনি ইনভেস্ট করবেন না কিন্তু লাভের গুড়টা খাবেন, তা বললে কি হয়? দাদা, মাকে একটু বোঝান না। হ্যাঁ মা, ছেলে তো ঠিক কথা বলেছে। তোমার গদি পাল্টি খেলে আমরা যে প্রত্যেকে উল্টে যাব। কিন্তু বৌমা, এত খরচের পরও পাবলিক যদি ভোট না দেয়? আরে দেবে না মানে ওদের ঘাড় দেবে। আচ্ছা, এই অঞ্চলের একটা মান্যজনী লোক সিরাজ সাহেবকে নাকি সবাই খুব মান্য করে। ওই শালা অপদার্থ প্রফেসরের জন্য তো আমি কিছু করতে পারি না। আর পারবে? কি করে পারবো? ওই সিরাজ সাহেবকে আমাদের দলে আনতে হবে। তা কিছুতেই হতে পারে না, সে আমাদের শত্রু। কেন কেন শত্রু কেন? আরে ওই তো আমাদের। তোমাকে না বারবার বলেছি এই বিষয়ে কোনো কথা বলবে না, কারণ দেয়ালের যে কান আছে। চ্যালেঞ্জ বাবা, এইবার সিরাজ সাহেবই ভোটে মায়ের হয়ে প্রচার করবে। না, অসম্ভব, তা কিছুতেই হতে পারে না। বাবা আমি পারবো বাবা, সিরাজ সাহেবকে রাজি আমি করাবই। সেটা যদি করতে পারো বৌমা, তাহলে তো সোনায় সোহাগা। আর খুন খারাপি কিচ্ছু হবে না, আর আপনি এমনিতেই ভোটে জিতে যাবেন। মা, আমার কি বুদ্ধি না? বাবা বাবা, কি বুদ্ধি, কি বুদ্ধি। চেনো তো না আমাকে, এবার হারে হারে চিনবে। বৌমা, কত ধানে কত চাল। বাবা, তুমি কিছু বললে নাকি? না 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 না, আমি তো আপনাদের প্রশংসা করছিলাম। আসলে এত সুন্দর শ্বশুর বাড়ি আমি ভাবতেও পারিনি। আমি এত ভালো বউ।
মা কখনো দেখিনি। আচ্ছা দাদা, আপনি বরঞ্চ ওই পুলিশ অফিসারটাকে একটা ফোন করে দিন, বলুন এই বাড়ির ছোট বউ ঝিলিক কথা বলবে। আমি কিন্তু থানায় যাব না, সেই যেন এই বাড়িতে এসে কথা বলে। না এলে ওকে কিন্তু আমি লাল করে বদলি করে দেবো। আচ্ছা দাদা, ও তুমি জানো কিছু একটা আনবার কথা বলছিলে না? আরে মা বাবার সামনেই বলবো। কেন বলবো না, বাবা তো বন্ধু সমান, মা তো লক্ষ্মী। তাহলে দাদা, আপনি না আজকে বাড়ি ফেরার পথে আমার জন্য একটা বিলিতি স্কচ নিয়ে আসবে। বৌমা তুমি মদ খাবে? কেন বাবা, আপনার আপত্তি? না 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 না, কোনো আপত্তি নেই, আমি নিজেই তোমার জন্য মদের বোতল নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ বৌমা, তোমার যা খুশি তুমি তাই করবে। হ্যাঁ বৌমা, আজ থেকে তোমার যা ইচ্ছে তাই করবে। হ্যাঁ। বৌমা আমার সাক্ষাৎ নারায়ণ। না না, শুধু নারায়ণী নয়, বৌমা আমার গুণের সরস্বতী। তাহলে এখন আমি আসি মা। হ্যাঁ মা চলো। দাদা, আপনি একটা কথা শুনে যান না। আজকে না আপনার ঘরের দরজাটা একটু খোলা রাখবেন তো, আমি আর আপনি একসঙ্গে বসে মাল খাবো। দাদা, আপনি তুত লাগছেন কেন? আমাকে কি আপনার পছন্দ না? পছন্দ, খুব পছন্দ, কিন্তু না, কোনো কিন্তু নয় ডার্লিং। সকলের সামনে আমি তোমাকে ভাসুরি বলবো, আর সকলের আড়ালে তাতুষ্টু কথাটা। আরে দাদা, আপনার ভাই তো আমাকে সময়ই দেয় না। আমি তো একটা মানুষ নাকি? আমি ওটা মানুষ নাকি? সকালে যাচ্ছে তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি নয় তোমার জন্য দরজাটা খোলায় রাখবো, আর আমি ওটাকে আপন করে নেব। আর তুমি আমি মিলেমিশে একেবারে একাকার হয়ে যাব। কলি, ঘোর কলি। তাহলে এবার আমি চলি। বৌমা, তুমি আর বড় খোকা দুজনে মিলে এতক্ষণ ধরে ফিস ফাস করে কি জন্য বলা বলি করছিলে? ও কিছু নয় বাবা, আপনাকে আমি পরে বলবো। আচ্ছা বাবা, কাল রাতে আপনার ঘরে কে এসেছিল বলুন তো? এত বড় সাদা থান, কপালে এত বড় সিঁদুরের টিপ, কে এসেছিল বাবা? বোকা মেয়ে কোথাকার, আমার ঘরে আবার কে আসবে? ধ্যাৎ। আরে বাবা, আমি নিজের চোখে দেখেছি। এত বড় সাদা থান, কপালে বিরাট বড় সিঁদুরের টিপ, আর মুখের অর্ধেক অংশ পোড়া। তার মানে তোমার ধারণা বড় বৌমা? আচ্ছা বাবা, কিন্তু যে নারী কণ্ঠস্বর, এই বাড়িতে কোনো উদ্বেগ নেই। আমাদের অসম্ভব। আমি এখন একটু ওই কালী বাড়ি থেকে ঘুরে আসি। জয় মা কালী, জয় মা কালী। আচ্ছা মা, তুমি কি সত্যি দেখেছো? আরে নিজের চোখে দেখেছি বাবা। জয় মা কালী, জয় মা কালী, তুমি ভরসা মা, তুমি জয় মা কালী। বৌদি, ফার্স্ট রাউন্ডটা তুমি ভালোই খেলেছো, আর তুমি জিতেও গেছো। সত্যি আপনাকে দেখে আমি বিস্ময়ে হতবাক হয়ে যাচ্ছি। প্রথম দিন দেখেও আমি অবাকই হয়ে গেছিলাম। তবে এই অজন্তা যদি আমাকে সবকিছু খুলে না বলতো, তাহলে তো আমি কিছুই জানতে পারতাম না। আমাকে খুব খারাপ মেয়ে ছেলে ভেবেছিলেন না? না 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 না, তবে তবে তুই কি করছিস রে ছোটদা? একেবারে বোকা বনে গেছিস নাকি? হ্যাঁ, ওটা তো আমি বনেই গিয়েছিলাম। তবে একটা কথা মানতেই হচ্ছে, আপনি অ্যাক্টিংটা কিন্তু ফাটাফাটি করেছেন। এই পৃথিবীটাই তো একটা রঙ্গমঞ্চ দিগন্ত বাবু, এখানে তো সবাই অভিনয় করছে। কিন্তু জেনেছি তোমাকে আর ছোটদাকে মানিয়েছে বেশ। এই অজন্তা, এটা কি হচ্ছে কি? ও মা, যা সত্যি তাই বললাম। তবে দেখো, অভিনয় করতে করতে তোমরা যেন সত্যিকারের স্বামী স্ত্রী হয়ে যেও না। লাগছে গো, মারবো টেনে এক চড়। যা যা, তুই এখান থেকে যা, ভাগ বলছি। যাচ্ছি গো যাচ্ছি। তবে যাওয়ার সময় বলে যাচ্ছি, এই বাড়িতে ঝগড়া হচ্ছে তাতে আমি খুব খুশি। তবে আরো বেশি খুশি হতাম যদি ঝিলিক থেকে আমাকে, তোমাকে ঝিলিক দি না বলে সত্যিকারে বৌদি বলে ডাকতে পারতাম। বৌদি। সত্যি সত্যি একটা পাকা মেয়ে। আপনি আপনি ওর কথায় কিছু মনে করবেন না। আসলে আসলে আমার মতো একজন হোটেল ডান্সার আপনার উপযুক্ত নয়, এই তো। এসব আপনি কি বলছেন ঝিলিক দেবী? কিন্তু এটাই যে বাস্তব দিগন্ত বাবু। তাহলে দেখুন, তাহলে সে বাস্তব তো আমি মানি না। কারণ যে মানুষ পেশা এবং নেশায় মানুষের বিচার করে, সে
সে তো আমার কাছে মানুষই নয়। আজ আপনার মতো প্রতিবাদী মহিলা বাংলার প্রতিটি ঘরে ঘরে দরকার জিনিস দেবী। না না দিগন্ত বাবু, আপনি আমাকে এতখানি উপরে তুলবেন না। আপনি ঠিক জানেন না আমি এখানে কেন এসেছি। আবার সেই বাবু, মানে বলছিলাম এই বাবু শব্দটা কি বাদ দেওয়া যায় না? না মানে এই অভিনয়টাকে কি সত্যি করে তোলা যায় না? না দিগন্ত বাবু, এটা আপনার মোহ, এটা আপনার মায়া। এই পৃথিবীর কালো অন্ধকার কেটে যাওয়ার মতো এই মোহ একদিন কেটে যাবে দিগন্ত বাবু। কিন্তু আমরা কি পুরনো সব কিছুকে ভুলে নতুন করে জীবনের জয়গান গাইতে পারি না? দিগন্ত বাবু, ও মহা মুশকিল, আবার সেই বাবু। কিন্তু কিন্তু ঝিলিক, আমি যে তোমার প্রেমের সাগরে খেতে চাই হাবুডুবু, তাই তো ভালোবাসার জল সাবু খেয়ে আজ আমি চিৎকার করে বলতে চাই, ঝিলিক, ঝিলিক, আমি তোমাকে ভালোবাসি। ঝিলিক, আই লাভ। same to you। উন্নত ভালোবাসার আহ্বানে আমিও তোমার দিকে বাড়িয়ে দিলাম আমার ভালোবাসার হাত। ঝিলিক, मिली किस्मतों को मिली हाथ मेरी, फिर से लकीरें दिखने लगी। देखा तुम्हें तो ऐसा लगा है जैसे ये आंखें धड़कने लगी। रहो उम्र भर मैं तेरी, तू मेरा। जब मैं बादल बन जाऊं तुम भी बारिश बन जाना, जो कम पड़ जाए तू मेरा दिल बन जाना। रिम झिम सावन की बूंदे तू हर मौसम बरसाना, जो कम पड़ जाए साथे तू मेरा दिल बन जाना, जो कम पड़ जाए साथे तू मेरा दिल बन जाना, तू मेरा दिल बन जाना। পারছি না, এত কষ্ট, এত যন্ত্রণা আমি কিছুতেই পড়তে পারছি না। আমার নিজের গর্ভের সন্তান, যাকে শেষ সম্বল করে আমি আমার জীবনের শেষ কটা দিন বাঁচতে চেয়েছিলাম, আমার সেই গুড্ডি, আমার সেই স্নেহের গুড্ডি আমাকে ছেড়ে আমার চিকিৎসার জন্য নবীনপুরে হালদার বাড়ি ছোট ছেলে দিগন্ত হালদারের নকল সন্তান সেজে টাকা রোজগার করতে গেছে। হালদার বাড়ির আসল সন্তান হয়েও আজ তাকে নকল সন্তান সেজে থাকতে হচ্ছে। একটা মায়ের কাছে এর থেকে বড় কষ্টে, বড় যন্ত্রণার আর কি হতে পারে? নদীর জলে ঝাঁপিয়ে পড়ে যদি সেদিন আমি পরপারে চলে যেতাম, যদি হারিয়ে যেতাম অজানার স্রোতে, তাহলে বোধহয় এত কষ্ট, এত যন্ত্রণা আমাকে সহ্য করতে হতো না। ঠাকুর, ঠাকুর, তুমি তো অন্তর্যামী, মানুষের মনের দুঃখ, কষ্ট, যন্ত্রণা সবই তো তুমি বোঝো দয়া বয়। তাহলে হতভাগিনী অপর্ণার বুক ফাটা কান্না তুমি কেন শুনতে পাও না ঠাকুর? তুমি কেন শুনতে পাও না? কেন কেন কেন? কি আছে আমার বলো জীবনে মরণে, শরণ নিয়েছি তাই তোমারই চরণে। কি আছে আমার বলো জীবনে মরণে, শরণ নিয়েছি তাই তোমারই চরণে। তুমি ছাড়া সুখ নাই, তুমি ছাড়া কে আপন? প্রভুজি তুমি দাও দর্শন, জনমে জনমে আমি তোমারি, আমি বাড়ি প্রভু তুমি
প্রতিশোধের যাত্রা। মাত্রা, তুই যে আমাকে মাত্রা ছাড়া সান্ত্বনা দিচ্ছিস রে দাদা। না ম্যাডাম না, আপনার দাদা আপনাকে সান্ত্বনা দিচ্ছে না, বরং আপনার সুস্থ হয়ে ওঠার রাস্তাটা একেবারে পরিষ্কার করে ফেলেছে। মানে আগামীকাল আপনি নার্সিং হোমে ভর্তি হবেন, আর আগামী পরশু হবে আপনার প্লাস্টিক সার্জারি। এতগুলো টাকা তুই কোথায় পেলি দাদা? বল কোথায় পেলি? আরে যে খাই চিনি তাকে যোগায় চিন্তামণি। সব দুঃখের কথা শোনার পর টাকা দিয়েছেন। কি হলো, চুপ করে গেলি কেন? বল কে টাকা দিয়েছে? বল না, বল কে টাকা দিয়েছে বল না। আমি দিয়েছি। একই সিরাজ স্যার আপনি? ভুল বশত যে ভুল আমি করেছি সেই ভুলের মাসুল তো আমাকেই দিতে হবে, অপর্ণা। হ্যাঁ, আমার আসল নাম অপর্ণা। অতীতকে বলবার জন্য, ইতিহাসকে অস্বীকার করার জন্য এতদিন তোর কাছে নকল নাম বলেছিলাম রে দাদা। আমার আসল নাম অপর্ণা। না, যে উদ্দেশ্য নিয়ে আমার এই নবীনপুরে পোস্টিং নিয়ে আসা, সেই উদ্দেশ্যটা আজ আমার হুবহু মিলে যাচ্ছে। মিলবেই তো স্যার, মিলবেই তো। জীবন অঙ্কমালার যোগ বিয়োগ গুণ ভাগ ঠিক মতো হলে উত্তরমালার উত্তর তো মিলবেই। ম্যাডাম। স্যার, আমার মা কেমন আছে? ভালো আছে, তোকে দেখার জন্য না তার মন ছটফট করছে। তাই তো নবারুণকে বলেছিল এখানে নিয়ে আসতে, কিন্তু কিন্তু আপনার এই চেহারার পরিবর্তন দেখে মাসিমা যদি সহ্য করতে না পারেন, তাই আমরা চাই আগেতেই সম্পূর্ণভাবে সুস্থ হয়ে ওঠ, তারপর দশভুজা দুর্গার মতো মাসিমার সামনে এসে দাঁড়াবি। তোমরা কি বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না, একদম কিচ্ছু বুঝতে পারছি না। বুঝতে পারবেন ম্যাডাম, সুস্থ হওয়ার পর একটা সুসংবাদ আপনার জন্য অপেক্ষা করছে। আপনাকে কিন্তু সুস্থ হওয়ার পর এই নবীনপুরে ভোটে দাঁড়াতে হবে। কি বলছেন আপনারা? আশ্চর্য হলেও এটাই ঠিক। নবীনপুরে দুর্গা হালদারের বিরুদ্ধে ভোটে লড়বে তুই। শুধু লড়লেই চলবে না ম্যাডাম, আপনাকে জিততেও হবে। আমরা সবাই কিন্তু আপনার পাশে আছি। আমি যে রাজনীতি কিচ্ছু জানি না। আজকের দিনে কজন নেতা নেত্রীরা রাজনীতি সম্পর্কে বোঝে বলুন তো ম্যাডাম? সবাই শুধু ভোটের আগে জনগণকে পাইয়ে দেওয়ার জন্য মুখ ভর্তি লেকচার দেয়, আর ভোট ফুরলে যে যার নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকে। স্যার, আমি আপনাদের বোঝাতে পারছি না, আমি কিছুতেই কর্তৃত্ব ফলাতে পারবো না, আমি নেতৃত্ব দিতে পারবো না। বাট মাই চাই, আমরা অনেক কষ্ট করে উপর মহল থেকে ব্যবস্থা করেছি। তুই কি চাস না এই নবীনপুরে আবার শান্তি ফিরে আসুক? নবীনপুরের মানুষরা বুক খুলে পথ চলুক। তুই হ্যাঁ বল, না হলে যে ভোটের লড়াইতে আমরা হেরে যাবো রে। দাদা না, আমি তোমাদের কিছুতেই হ্যাঁ বলতে পারবো না। আমি বলছি তোকে পারতেই হবে অপু। কি অন্নপূর্ণা তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি। তোমরা তোমরা আমাকে সত্যের মুখোমুখি দাঁড়াতে দাওনি। বাস্তবে নির্মম রূপটা থেকে তোমরা তোমরা আমাকে আলাদা করতে চেয়েছিলে, কিন্তু না, আমি আর এই অন্ধকারে বাস করতে চাই না। বল বল না মা, বল কেন কেন তুই আমাকে জানাসনি যে এখনো তুই বেঁচে আছিস? তোমার সামনে এই পোড়া মুখ নিয়ে দাঁড়াবার সাহস তোমাকে নিবে। আমি তো বাঁচতে চাই না। সবার কপালে তো সুখ সহ্য হয় না, নিয়তি আমার কপালে যে শুধু দুঃখই লিখে রেখেছে। এমন করে ভেঙে পড়ছিস কেন মা? সুখ দুদিনের অতিথি হয়ে মানুষের জীবনে আসে, আবার চলেও যায়। আর দুঃখ দুঃখ চির সাথী হয়ে সারা জীবন মানুষের জীবনে থেকে যায়। রাইট, আপনি ঠিক কথা বলেছেন মাসিমা। আরো একটা কথা আপনার জেনে রাখার দরকার ম্যাডাম, নবীনপুরে আপনাকে ভোটে জেতানোর জন্য আপনার ছোট বোন ঝিলিক কিন্তু আজ মরিয়া। কি করেছে সে? কি করেছে? ঝিলিক ওই হালদার বাড়ির ছোট ছেলে দিগন্ত হালদারের বউ সেজে হালদার বাড়িতে ঢুকে পড়েছে। একের পর এক দুর্যোগ, ওই যে ছেলে মানুষ কিচ্ছু জানে না। দয়া করে এই চক্রবুহ থেকে ওকে উদ্ধার করে নিয়ে আসুন স্যার, ওকে উদ্ধার করে নিয়ে আসুন। সম্ভব নয় রে বোন, তা সম্ভব নয়, কারণ হাত থেকে তীর বেরিয়ে গেছে। আমার মতো তারও যদি ওই যদির নদীতে সাঁতার কেটে ভ্রান্তি বন্যায় ভেসে যাওয়ার মতো মেয়ে ঝিলিক নয়। তাই তো সে আজ তোর জন্য, আমার জন্য, হ্যাঁ, নিজের সুখ স্বপ্ন বিসর্জন দিয়ে সে আজ বিদ্রোহী। আর এই সময় আপনি যদি দুর্বল হয়ে পড়েন, খেলার মাঠ থেকে যদি তুই সরে যেতে চাস, তাহলে বুঝবো অন্যায়কে তুই সাপোর্ট করছিস। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তবু ঘৃণা তারে যেন তৃণু সমদহে। এই প্রবাদটি আমি তোদের ছোটবেলায় শিখিয়েছিলাম না? তোমরা সবাই আজ আমাকে জাগাতে চাইছো মা, আমাকে জাগাতে চাইছো তোমরা। আমিও তো জাগতে চাই মা, আমিও জাগতে চাই। কিন্তু আমার শ্বশুর
ওই জনার্দন হালদার মানুষ নয়, ও একটা জানোয়ার। ওর মধ্যে দয়া মায়া মমতা কিচ্ছু নেই। আজও মনে পড়ে যায় সেই অতীত রাতের কথা, অতীত রাতের কথা? হ্যাঁ, সেই অভিশপ্ত রাতের কাহিনী। অভিশপ্ত রাতের কাহিনী। পুজোর শখ হয় চিত হয়ে শুতে। ওরে হারামজাদি, তোর খুব শখ হয়েছিল পরলোক বাড়ির বউ হওয়া। মারুন মারুন, মেরে আমাকে শেষ করে দিন। তবে মৃত্যুর আগে আমি আপনাদের একটা কথা বলে যেতে চাই, রাজনীতির খেলায় আমি হেরে গেলেও আপনারা কিন্তু বাঁচবেন না। কারণ দুর্জনেরা কখনো শেষ কথা বলে না, শেষ কথা বলে জনগণ। সেই জনগণ যেদিন আপনাদের আসল স্বরূপটা জানতে পারবে, সেদিন গণ আদালতেই হবে আপনাদের বিচার, শেষ বিচার। আবার হা হা করে হাসছি। এই হালদার বাড়িতে ওই সব দুর্ঘটনা ঘটলে পরের দিন সকালে আমার বৌমা যদি থানায় গিয়ে নালিশ করে, তাহলে সকলের হাতে হাত কড়া লাগে, টানতে টানতে নিয়ে গিয়ে দাঁড় করাবে বিচারের কাঠগড়ায়। তাই আমি বলছি শোন, যাতে আমার সতী লক্ষ্মী বৌমা আমাদের বিরুদ্ধে মুখ খুলতে না পারে, তার জন্য ওই কেরোসিন তেলটা আমি ওর সারা শরীরে ঢেলে দিলাম। আর আমি দিলাম এক ফুলকি আগুন। না, তারপর সারা শরীরে জ্বলন্ত আগুনের জ্বালা সহ্য করতে না পেরে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টায় আমি ছুটতে ছুটতে ঝাঁপ দিই নদীর জলে। তারপর নদীর পাড় থেকে অপর্ণার অর্ধমিত দেহটাকে উদ্ধার করে বাঁচিয়ে তুলি আমি। তারপর জন্ম হয় গুড্ডির। যন্ত্রণা কাতর অপর্ণাকে দাদার অধিকারে শুধু একটাই সান্ত্বনা বাক্য শোনায়, তোকে বাঁচতে হবে রে বোন। তোর সন্তান গুড্ডিকে তার পিতৃপরিচয় আদায় করে দিতে হবে, আর অপেক্ষা করতে হবে তোকে শেষ বিচারের আশায়। শেষ বিচারের আশায়, শেষ বিচারের আশায় আমাদের আর কতদিন অপেক্ষা করতে হবে? ওই দুর্গা হালদারের মতো রাজনৈতিক নেত্রীরা নীতিহীনতার দোকান খুলে মানুষের বিবেককে খুন করছে। ওই যোদ্ধার জনার্দন হালদারেরা মানুষের সর্বস্ব লুণ্ঠন করছে। তবু শেষ বিচারের আশায় আমাদের কতদিন বেঁচে থাকতে হবে? মাননীয় দর্শক মণ্ডলী, কিছুক্ষণ আগে যে দৃশ্যের অভিনয় আপনারা দেখলেন, এরপরেও কি কলির অসুর সাজা শ্বশুর আর ওই সাঁড়াশি শাশুড়িদের আপনারা ক্ষমা করে দেবেন? না, চুপ করে থাকলে চলবে না, বলুন, উত্তর দিন। তবু শুধুমাত্র বুদ্ধির জালে জড়িয়ে ওরা জনসাধারণকে বোকা বানিয়ে চলেছে। তাই আমি চাই আপনি ওই সাঁড়াশি শাশুড়ি দুর্গা হালদারের বিরুদ্ধে ভোটে দাঁড়াবেন এবং জিতবেন। আমি যেতে পারবো স্যার। ওই কি রে মা, আমরা তো তোর পাশে আছি ন্যায়ের হাতিয়ার হয়ে। তুলে নে ওই হাতিয়ার। সিরাজ সাহেবের মন্ত্রে দীক্ষিত হয়ে তুই প্রতিজ্ঞা কর, প্রতিশোধ তোকে নিতেই হবে। বেশ, তোমরা আমাকে আশীর্বাদ করো মা, আমাকে তোমরা আশীর্বাদ করো এই জীবন যুদ্ধে আমি যেন জয়ী হতে পারি। আমার ছোট বোন ঝিলিক নিজের সুখ স্বাচ্ছন্দ্যকে বিসর্জন দিয়ে আমার জন্য যে মহা সংগ্রামে নেমেছে, আমি যেন তার পাশে দাঁড়িয়ে সেই সংগ্রামে তাকে জয়ী করতে পারি। এই নবীনপুরের বুকে আমি যেন আসল শান্তি ফিরিয়ে আনতে পারি। তোমরা আমাকে সেই আশীর্বাদ করো মা, আমাকে সেই আশীর্বাদ করো। আর আমরা তোকে সহযোগিতা করব সত্যমেব জয়তের মন্ত্রে দীক্ষা নিয়ে। আদর্শের মন্ত্র মুখে উচ্চারণ করে এই খন্দরা সমাজ ব্যবস্থার উপর দাঁড়িয়ে পাপকে তাড়িয়ে পুণ্যকে ফেরাতে আপনারা সবাই আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলুন, সত্যের পথ ধরে চলবো সবাই। অন্যায় অবিচার একসাথে চলো, সঙ্গী সাথীরা আজ দুর্বল, অপূর্ণা, আমরা হারবো না, হারবো না, তোমার মাটিতে একটি কোনাও ছাড়বো না, আমরা হারবো না, হারবো না, তোমার মাটিতে একটি কোনাও ছাড়বো না। জানি তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা তোমার প্রিয় শান্ত ছেলে, তবু শ্বশুর এলে হাতে লড়তে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি।